আমাকে এইসব উপহার দিচ্ছেন? আমরা তো কয়েক বছর পরেই আলাদা হয়ে যাব। আহনাফ ভাবেনি অদিতি এই মুহূর্তে এসেও আলাদা হওয়ার কথা বলবে। প্রচন্ড রাগ উঠল আহনাফের অদিতির উপর। আহনাফ কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে নেমে বালিশ হাতে নিয়ে ডিভানে শুয়ে পড়ল। অদিতি নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল আহনাফের দিকে। মনে মনে, এখন কেন রাগ লাগছে আপনার? এক সময় আপনি নিজেই তো আলাদা হতে চেয়েছেন। অদিতি লকেটের বক্সটি ড্রয়ারে রেখে দিয়ে শুয়ে পড়ল। অদিতি আর ডাকলো না আহনাফকে, মানানোর চেষ্টাও করলো না। আহনাফ অনেক চেয়েছিল অদিতি তাকে ডাকুক, মানানোর চেষ্টা করুক। অদিতির এই বিমুখতা মন পোড়ালো আহনাফের। অদিতি এমন করছে কেন? আবার কি আগের মতো হওয়া যায় না? এই ম্যাচিউর অদিতিকে ভালো লাগছে না আহনাফের। মেয়েটা আগে যেমন ছিল তেমনই ভালো ছিল। দেখতে দেখতে আলভির চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আলভি এরই মধ্যে প্রিয়তার সাথে দেখা করিয়েছে অদিতির। প্রিয়তার ভাই প্রত্যয় আহনাফেরই অফিসে কাজ করে, কিন্তু বিষয়টি আলভি ব্যাগপত্র গুছিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আহনাফ মুড অফ করে ডিভানে বসে আছে। আলভি চলে যাচ্ছে মানে আবার অদিতি তার রুম ছেড়ে গেস্ট রুমে থাকতে চলে যাবে। অদিতিকে কিভাবে নিজের রুমে রাখা যায় সেটা নিয়েই আপাতত ভাবনায় মশগুল আহনাফ। এখনো অদিতির উপর অধিকার বোধ দেখানোর মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি তাদের দুজনের মধ্যে। একটা অদৃশ্য জড়তার দূরত্ব রয়েই গেছে। অদিতিও চেষ্টা করেনি সেই দূরত্ব ঘোচানোর। আলভি আহনাফকে জড়িয়ে ধরে বলে, ব্রো, আমি চলে যাচ্ছি বলে তুমি মুড অফ করে রেখেছো কেন? চিন্তা করো না, 8 মাস পর আমি এমনিতেই ফিরে আসবো আবার। আহনাফ ভ্রু কুঁচকিয়ে মনে মনে ভাবে, তোর জন্য কেন আমি মুড অফ করে বসে থাকবো গর্দ? আমি তো অদিতির কথা ভেবে মুড অফ করে বসে আছি। আহনাফ আলভিকে দূরে সরিয়ে গম্ভীর গলায় বলল, সরে দাঁড়া আলভি, ঢং করিস না তো। খুব বিরক্ত লাগে কিন্তু আমার এসব। আর আমার সামনে ফালতু পেঁচাল পারবি না। আলভি ভ্রু কুঁচকিয়ে বলল, আহনা ব্রো, তুমি যে কখনোই মিষ্টি কথা বলবে না সেটা তো আমি জানি। আলভি এবার অদিতির দিকে চেয়ে দুরন্ত হাসি দিয়ে বলল, মিষ্টি ভাবি, ভাইয়াকে মিষ্টি মিষ্টি কথা কিভাবে বলতে হয় সেটা একটু শিখিয়ে দাও, বুঝলে? আর তোমার পরীক্ষার জন্য শুভকামনা। ওর নাম অদিতি, মিষ্টি না। তোকে না করেছি আমার স্ত্রীকে কোনো নিকনেম দিবি না। উপস, ভুলে গিয়েছিলাম আমি। সো সরি ব্রো। আলভি আরো কিছুক্ষণ কথা বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আলভির সাথে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিল আহনাফ। রাত 11টার দিকে আলভির ফ্লাইট। আলভিকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসতে আসতে প্রায় 12টা বেজে যায় আহনাফের। রুমের ভেতরে প্রবেশ করতেই বুকের ভেতরটা শূন্যতায় খা খা করে ওঠে আহনাফের। অদিতি নেই কোথাও, চলে গিয়েছে আবার গেস্ট রুমে। আহনাফকে ভীষণ অভিমান হলো আজ। সে কি বলেছে আলভি যাওয়ার পর অদিতি আর তার রুমে থাকতে পারবে না? তীব্র অভিমানে হাই হুতাশ করতে থাকে আহনাফ। আহনাফ অভিমানে হাসফাস করতে, চলো গিয়েছো তো যাও, যা ইচ্ছা তাই করো, আমিও আর খোঁজ নিব না তোমার। আহনাফ রাগে অভিমানে কটমট করে ল্যাপটপ হাতে নিয়ে ডিভানে বসে পড়ে। তখনই হঠাৎ আহনাফের কর্ণকুহরে অদিতির কান্না জড়িত কণ্ঠস্বর ভেসে আসে। আহনাফের হৃদয়টা অদ্ভুত যন্ত্রণায় ধক করে ওঠে। আহনাফ হুড়মুড় করে গেস্ট রুমের সামনে এসে থমকে দাঁড়ায়। অদিতি মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আহনাফের বুকের ভেতরটা অস্থিরতায় ছটফট করে ওঠে। তার অদিতি কান্না করছে, কষ্ট পাচ্ছে। অন্তঃকরণে সূক্ষ্ম এক অনুভূতির সৃষ্টি হয় আহনাফের। আহনাফ নিজের আবেগ আর ধরে রাখতে পারে না। দৌড়ে ছুটে এসে অদিতিকে নিজের বুকের মধ্যেখানে নিয়ে এসে মাথায় হাত বুলিয়ে অস্থির, কি হয়েছে অদিতি? তো তুমি কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি আছি না। ভয় পাচ্ছ তুমি একা থাকতে? চলো রুমে চলো, একা থাকতে হবে না তোমায়। অদিতি আহনাফের বুক থেকে মুখ তুলে অশ্রুসিক্ত টলমল চোখে কান্না জড়িত কণ্ঠে বলে, বাবা মারা গেছেন। ভাইয়া হসপিটাল থেকে ফোন করে তাড়াতাড়ি যেতে বলেছেন। বাবা আর অদিতি আম্মু বলে ডাক দিবেন না, আর বাবার কণ্ঠস্বর শুনতে পাবো না আমি। কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে উঠল অদিতি। আহনাফ ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। কি বলে অদিতিকে সান্ত্বনা দিবে জানা নেই আহনাফের। আহনাফ আগলে নিল তার অদিতিকে নিজের প্রশস্ত বাহুডোরে। অদিতির চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া তপ্ত নোনা জলগুলো তীরের মতো বিঁধল আহনাফের হৃদয়ে। আহনাফ আজ উপলব্ধি করতে পারল তার মন তার পছন্দের বিপরীত স্রোতে প্রবাহিত হয়ে সর্বনাশ করে ফেলেছে। সেই আনস্মার্ট ভীতু টাইপের মেয়ে অদিতিকেই ভালো। অদিতির বাবা মারা যাওয়ার পর প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে।
অদিতির বাবা মারা যাওয়ার পর প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে। এই 1 বছরে অদিতির প্রাণবন্ত মুখশ্রী কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চোখ দুটো প্রায় সময় বিমর্ষ হয়ে থাকে তার। মনে হয় রাত জেগে কান্নাকাটি করে। আহনাব সেই দিনের পর থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে অদিতিকে সে আর ছাড়বে না, সারা জীবন আগলে রাখবে। তবুও অদিতির সাথে আহনাবের সম্পর্ক স্বাভাবিক হয়নি, বরং আরো বিগড়ে গেছে বিভিন্ন কারণে। এখনো আলাদা রুমেই থাকে তারা। এরই মধ্যে অদিতির এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। বাবা মারা যাওয়ার পর দুশ্চিন্তা ও মানসিক কষ্টের মাঝেই পরীক্ষার প্রিপারেশন নিতে হয়েছিল অদিতিকে। আহনাব অবশ্য যতটুকু সম্ভব অদিতির যত্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছে। অদিতি খুব ভালো করেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। অন্যদিকে আলভি তার প্রিয়তার বিয়ের ডেট ডিল হয়ে গিয়েছে আলভির ব্যস্ততার কারণে। অদিতি প্রায়ই প্রিয়তার সাথে দেখা করতে চায়। প্রিয়তার সাথে অদিতির এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তবে অদিতি এখন আর খুব বেশি প্রয়োজন না হলে আহনাফের রুমের সামনে ঘেঁষে না। উল্টো আহনাফি বিভিন্ন ছুতোই অদিতির সাথে কথা বলার জন্য গেস্ট রুমে চলে যায়। অদিতির সাথে এক মনোমালিন্যের দ্বন্দ্ব চলছে তার। এর কারণটা অবশ্য আহনাফ নিজেই। অদিতিকে ভালোবাসলেও সেই ভালোবাসাকে স্বীকার করার মন মানসিকতা এখনো হয়নি আহনাফের। অদিতিকে আহনাফ ছাড়তে পারবে না কখনোই। অদিতিকে এখন তার লাগবেই, কিন্তু আপাতত নিজের অনুভূতিকে, নিজের প্রেস্টিজকে সবসময় উচ্চ গুরুত্ব দিয়েছে আহনাফ। আর আহনাফ জানে অদিতিকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে ইন্ট্রোডিউস করার সাথে সাথেই শুরু হয়ে যাবে তাকে আর অদিতিকে ঘিরে একের পর এক রমরমা নিউজ। অদিতিকে এখনো কোনো প্রশ্ন করা হলে সে সঠিকভাবে তার উত্তর দিতে পারে না। জড়তা আর ভয়ে আমতা আমতা করতে থাকে। এগুলো দেখলে সবাই কানাঘুষা শুরু করে দিবে অদিতিকে নিয়ে। বলবে দেশের নামকরা বিজনেসম্যান আহনাফ ওয়াহিদ বিয়ে করেছে একটা আনস্মার্ট আনকালচার্ড মেয়েকে। আহনাফ এসব শুনতে রাজি নয়, তাই বাহিরের দুনিয়ার সামনে আপাতত অদিতিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিতে পারবে না আহনাফ। একজন টপ বিজনেসম্যান হিসেবে আহনাফের একটা প্রেস্টিজের ব্যাপার আছে। অদিতি পড়াশোনা করুক, স্মার্ট হোক, কমিউনিকেশন স্কিল শিখুক আগে, তারপরেই সে অদিতিকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করাবে। তার আগে ভাষায় বলেছিল অদিতিকে, এর ভেতরে আমি তোমাকে সম্পূর্ণ স্ত্রীর মর্যাদা আর অধিকার দিব অদিতি, কিন্তু নিজেদের বিয়ের অ্যানাউন্সমেন্ট বাহিরের সবার সামনে এখন আমি করতে পারবো না। তোমাকে আমি অস্বীকার করব না কখনো, কিন্তু সবার সামনে স্বীকার করে নিতে সেদিন অদিতির আত্মসম্মানে তীব্র আঘাত লেগেছিল। মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল। অদিতি ছলছল চোখে আহনাফের দিকে চেয়ে বলেছিল, আপনার এই অল্প স্বল্প স্বীকৃতির কোনো প্রয়োজন আমার নেই। আমি চলে যাব এই অসঙ্গতিপূর্ণ সম্পর্ক ছেড়ে। আহনাফ অদিতিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, এমন কেন বলছো তুমি? আমি তো ঠকাচ্ছি না তোমায়, আমি তো তোমারই থাকবো। শুধুমাত্র তোমাকে আমি এখন কারো সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবো না। আমার অফিসিয়াল কোনো পার্টি কিংবা ইভেন্টে স্ত্রী হিসেবে নিয়ে যেতে। অদিতি রাগে অভিমানে কান্না করতে করতে আহনাফকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে গেস্ট রুমে গিয়ে দরজা নক করে দিয়েছিল। আহনাফ অনেক মানানোর চেষ্টা করেছিল অদিতিকে, কিন্তু অদিতি তার কোনো কথা শোনেনি। এরপর থেকেই আহনাফের সাথে তার দূরত্ব আরো বেড়েছে। অদিতি এখন অপেক্ষা করে আহনাফকে। তার কাছে নিজের স্ত্রীকে ভালোবাসার থেকে তার প্রেস্টিজ বেশি গুরুত্বপূর্ণ। সেই পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিবে, এই বিষয়টি নিয়েই মূলত দ্বন্দ্ব চলছে আহনাফ আর অদিতির মধ্যে। অদিতি অভিমানে অনেকবার চলে যেতে চেয়েছে আহনাফের বাড়ি থেকে, কিন্তু আহনাফ অদিতিকে খুঁজে আবার ফেরত নিয়ে এসেছে। আহনাফের ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করে সবসময়। অদিতির প্রতি তার সুপ্ত ভালোবাসার অনুভূতিকে উপেক্ষা করতে পারে না সে। অদিতিকে সেজন্য বাসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করে আহনাফ। অদিতির জন্য নামি দামি গিফট, শাড়ি, জুয়েলারি কিনে আনে আহনাফ, কিন্তু অদিতির রাগে অভিমানে সেগুলো কখনো। অদিতিকে নিজের রুমেও ফিরে আসার জন্য বারবার অনুরোধ করেছিল আহনাফ, কিন্তু অদিতি আসেনি। অনেক সময় সে নিজে গেস্ট রুমে অদিতির নিকট্য পাওয়ার জন্য ছুটে গিয়েছে। আহনাফ এই 1 বছর অনেকবার অদিতিকে স্ত্রী হিসেবে ভালোবেসে নিজের কাছে টেনে নিতে চেয়েছে, কিন্তু অদিতি আত্ম অভিমানে আহনাফকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি।
অদিতির সাথে যখনই ইন্টিমেট হতে চেয়েছে আহনাফ, তখনই অদিতি কাটা কাটা প্রশ্নের তীর ছুড়ে দিয়েছে। যেই মেয়েকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে বিভ্রান্ত বোধ হয় আপনার, বাসায় ফিরে সেই মেয়ের কাছে শান্তি পাওয়ার জন্য ছুটে আসেন কেন? আমি না আনস্মার্ট, আনকালচার্ড, ভীতু টাইপের মেয়ে? তাহলে এখন আবার আমাকেই চাই কেন আপনি? অদিতির কাটা কাটা প্রশ্নগুলো আহনাফের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে বারবার। আহনাফ অপরাধীর ন্যায় বলেছে, আমি তো তোমাকে সবার সামনে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিব অদিতি। আমি তো বলিনি আমি তোমাকে আর কখনোই স্ত্রী হিসেবে পরিচয় করাবো না, কিন্তু সবার সামনে তোমাকে পরিচয় দেওয়ার সাথে সাথেই তোমাকে অনেক ধরনের প্রশ্ন করা হবে। কোনো ইভেন্ট কিংবা পার্টিতে তোমাকে আমার স্ত্রী হিসেবে নিয়ে যেতে হলে তোমাকে সেখানে কনফিডেন্টলি কথা বলতে হবে, যেগুলো তুমি আমার ব্যক্তিগতভাবে। এখন এসব বিষয় নিয়ে কোনো সমস্যা না থাকলেও আমি চাই না আমার স্ত্রীকে মানুষ আনস্মার্ট, আনকালচার্ড ভাবুক। অদিতি তাচ্ছিল্যের স্বরে বলল, তাহলে যেদিন আমি স্মার্ট আর সাহসী হব, সেদিন আমার কমিউনিকেশন স্কিল ভালো হবে, সেদিনই আমার কাছে স্বামীর অধিকার দাবি করতে আসবেন, এর আগে নয়। আহনাফ অসহায় দৃষ্টিতে চেয়ে রইল অদিতির দিকে। বুকের ভেতরটা যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠল। আহনাফ মলিন মুখে গেস্ট রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই অদিতি গম্ভীর স্বরে বলল, একদিন আপনি নিজে থেকে আপনার জড়তা, অস্বস্তি আর প্রেস্টিজ সব কিছু ভুলে পুরো দুনিয়ার সামনে চিৎকার করে আমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করবেন, আহনাফ ওয়াহিদ। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে, তখন আপনি অদিতিকে আর কোথাও খুঁজে পাবেন না, দেখে নিন। আহনাফ অস্থির হয়ে অদিতির দুগালে আলতো করে স্পর্শ করে বলল, এভাবে বলো না অদিতি, তোমাকে আমি কোথাও হারিয়ে যেতে দিব না। তুমি সব সময় আহনাপের থাকবে। আমি তো বলেছি তোমাকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় করাবো আমি, কিন্তু এই মুহূর্তে না। একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো প্লিজ। তোমার সব চাহিদা আমি পূরণ করব। তুমি যা চাইবে তাই এনে দেব আমি। তোমাকে আমার স্ত্রী হওয়ার সমস্ত অধিকার আমি। সব অধিকার দিবেন অথচ দুনিয়ার মানুষের সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবেন না। আমার ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্য নেই আপনার কাছে। আপনার কাছে তো শুধু আপনার প্রেস্টিজ বড়। তাহলে আমাকে ছেড়ে এমন কোনো মেয়েকেই বিয়ে করুন যাকে সবার সামনে গর্ব করে পরিচয় করে। তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারবো না আমি অদিতি। আমি তোমাকে। আহনাফ কথা সম্পূর্ণ না করে থেমে গেল এক অবাক্ত জড়তার কারণে। অদিতিও আহনাফের মুখ থেকে ভালোবাসি শব্দটি শোনার আগ্রহ দেখালো না। তার এরকম ঠুনকো ভালোবাসার কোনো প্রয়োজন নেই। অদিতি গম্ভীর গলায় বলল, আমার কাছে আর আসবেন না আপনি। এখন থেকে আর আপনাকে স্বামী হিসেবে মানি না আমি। আমার রুম থেকে বেরিয়ে যান। গেস্ট রুমের দরজার দিকে মলিন চোখে চেয়ে আহনাফ আগের ঘটনাগুলো মনে করছিল। এখন আর অদিতি আহনাফের কোনো ব্যাপারে মাথা ঘামায় না। আহনাফ যাতে যখন তখন গেস্ট রুমে প্রবেশ করতে না পারে সেই জন্য দরজা নক করে রাখে অদিতি। আজও অদিতি দরজা আটকিয়ে রেখেছে যাতে আহনাফ তার কাছে আসতে না পারে। আহনাফ গেস্ট রুমের দরজা নক করে অনেকক্ষণ অদিতিকে রিকোয়েস্ট করেছে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু অদিতি দরজা খুলেনি। আহনাফও দরজার সামনেই বসে। তুমি দরজা না খুললে আমি সারা রাত এখানেই বসে থাকবো। আজমেরি ওয়াহিদ নিজের ছেলে আর ছেলের বউয়ের এসব কাণ্ড কারখানা দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই 1 বছরে বাড়িতে এসব ঘটনাই ঘটে চলেছে। তাদের মধ্যকার মনোমালিন্য যে কবে শেষ হবে। আজমেরি ওয়াহিদ এক চাপা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন নিজের রুমে। আহনাফ সারা রাত গেস্ট রুমের দরজার বাইরে বসে রয়েছিল এক পলক অদিতিকে দেখার জন্য। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে আহনাফ। সকালে ঘুম ভাঙার পরেও অনেকক্ষণ অদিতিকে ডেকেছে সে। অদিতি সাড়া না দেওয়ায় আহনাফ বাধ্য হয়ে নিজের ঘরে চলে যায়। আহনাফ উদাসীন হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। যাওয়ার আগে গেস্ট রুমের দিকে অনেকক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকেছে সে। অদিতির বিমুখতায় হৃদয় পুড়েছে আহনাফের, সাথে নিজের উপর প্রচন্ড রাগও উঠেছে তার। কেন সে গ্রহণ করতে পারছে না সবার সামনে অদিতিকে? হোক না সে আনস্মার্টকে হৃদয়ে জায়গা দিয়ে ফেলেছে সে। কবে কাটবে তার এই জড়তা, এই অস্বস্তি? অদিতি ভাবলেশহীন হয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে। ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছে অদিতি। নিজের আশেপাশের প্রত্যেকটি মানুষের উপর এক আকাশ পরিমাণ অভিমান এসে ভর করেছে অদিতির মনে।
আহনাফের যত্নগুলো আদিক্ষেতা ছাড়া আর কিছুই মনে হয় না অদিতির। বাবার বাসায়ও ফিরে যেতে পারে না সে, মা আর ভাবির জন্য। কত করে অদিতি বলেছে আহনাফের সাথে সে থাকতে চায় না। আহনাফ তাকে নিয়ে বিব্রত বোধ করে সবার সামনে, কিন্তু তার মা আর ভাবি একই কথা অদিতিকে, ধৈর্য ধর, সহ্য করে নে। আর কত সহ্য করবে সে? কেন সহ্য করবে? একদিন সাহস করে চলেও গিয়েছিল অদিতি। যাওয়ার কোনো জায়গা না থাকায় সারা রাস্তায় এদিক সেদিক ঘুরে বেরিয়েছে, কিন্তু আহনাফ আবার খুঁজে অদিতি সিদ্ধান্ত নিয়েছে আহনাফ তাকে ডিভোর্স না দিলেও সে ঠিকই আহনাফকে ডিভোর্স দিয়ে দিবে। বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব খোঁজার চেষ্টা করছে অদিতি, কিন্তু ভাগ্য সায় দিচ্ছে না। আহনাফের জন্য কিনে আনা দামি দামি শাড়ি গহনাগুলোর দিকে তাচ্ছিল্যের নজরে চেয়ে থাকে অদিতি। এত দামি দামি জিনিসপত্র পেয়েই কি লাভ যদি স্বীকৃতিই না পায়? আহনাফ মাত্র মিটিং শেষে নিজের কেবিনে এসে বসেছে। অদিতিকে ইতিমধ্যে 3 থেকে 4 বার কল করেছে আহনাফ, কিন্তু অদিতি তার কোনো কল রিসিভ করেনি। হৃদয় শূন্যতায় খা খা করছে আহনাফের, আর পাচ্ছে না সে নিজেও ওইভাবে থাকতে। অদিতির ফ্যাকাশে মুখটা দেখলে আহনাফের দম বন্ধ হয়ে আসে। আহনাফ স্বগত আর পারবো না আমি তোমাকে এভাবে অবহেলা করতে। যে যাই বলুক সবার সামনে এইবার আমি নিজের স্ত্রী হিসেবে তোমাকে স্বীকার করে নিব অদিতি। নিজের সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আর কর্মক্ষেত্রে কারো কাছ থেকে আমি আর বিব্রত বোধ করে তোমাকে লুকিয়ে রাখবো না। তোমাকে সবার সামনে স্বীকৃতি দেব আমি। সবার সামনে চিৎকার করে বলবো তুমি আমার অদিতি, আহনাফের অদিতি। আহনাফের তখনই নাবিলা আহনাফের কেবিনে প্রবেশ করে। আহনাফের মলিন মুখশ্রীর দিকে চেয়ে মৃদু হেসে দেয় নাবিলা। এই 1 বছরে বিভিন্নভাবে আহনাফকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করেছে নাবিলা, কিন্তু আহনাফ কখনোই ফিরে তাকায়নি তার দিকে। ধীরে ধীরে নাবিলার আহনাফের প্রতি মোহ কেটে গিয়েছে। প্রত্যয়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হয়েছে। প্রত্যয়ের কাছে থেকে নাবিলা জেনেছে আহনাফের বিয়ের কথা। প্রিয়তা অদিতির বান্ধবী হওয়ায় প্রিয়তার কাছে সকল বিষয়েই শেয়ার করে অদিতি। প্রিয়তার মাধ্যমেই প্রত্যয় জেনেছে আহনাফের বিয়ের ব্যাপারে, আর তার মাধ্যমে জেনেছে নাবিলা। তবে তারা অফিসের অনন্যা স্টাফদের কাছে বিষয়টা না রটানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যয় আর নাবিলাও অধীর আগ্রহে অপেক্ষা করছে আহনাফ কি করে সেটা দেখার জন্য। নাবিলা নিজের কৌতূহল আর স্যার, বিয়ে যখন করেছেন অ্যানাউন্সমেন্টটা এইবার করে ফেলেন। নাবিলার কথা শুনে আহনাফ অবাক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। নাবিলা মৃদু হেসে বলে, প্রত্যয়ের কাছ থেকে আমি সবকিছু জেনেছি। প্রত্যয়ের বোন নাকি আপনার স্ত্রী, মানে ম্যাডামের বান্ধবী। তবে আমরা কিন্তু আর কাউকে আপনার বিষয়ে কিছু বলিনি স্যার। আহনাফ এবার ইতস্ততা বোধ করে বলে, আপনার ম্যাডামের সাথে আমার মান অভিমান চলছে। আমার বেগম খুবই রেগে আছেন। নাবিলা ভ্রুজোড়া কুঞ্চিত করে বলে, রেগে থাকার মতো কাজ করে রাখবে না। আহনাফ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, মিস নাবিল, আপনার কাছে আমার অনুরোধ, এখন অফিসে কিছু রটাবেন না। আমি চাই আমার মুখেই সবাই আমার স্ত্রীর ব্যাপারে জানুক। কালকে একটা প্রেস কনফারেন্স ডেকে আমি সবার সামনে আমার স্ত্রী অদিতিকে পরিচয় করিয়ে দিব। নাবিলা মুস্কি হেসে বলে, ওকে স্যার। আহনাফ মনে মনে ভাবে, আমার বেগম সাহেবা, আপনার অভিমান এবার ভাঙাবার পালা। আজকে বাসায় গিয়ে তোমার সব রাগ অভিমান দূর করবে তোমার স্বামী। কিন্তু আহনাফ কি আর জানে বাসায় তার জন্য কি এক ভয়ঙ্কর ঝড় অপেক্ষা করছে। আহনাফ আজ অদিতির জন্য লাল টুকটুকে শাড়ি, লাল রঙের কাচের চুড়ি আর লাল গোলাপ ফুলের তোড়া কিনেছে। আর যেভাবেই হোক অদিতির সাথে আহনাফ তার সম্পর্ক ঠিক করবেই। অদিতির অভিমান ভেঙে তাকে নিজের করে নিবে। গোলাপের তোড়া হাতে নিয়ে আহনাফ মৃদু হেসে বলে, আজ তোমাকে সম্পূর্ণ আমার করে নিব অদিতি। অনেক দূরে দূরে থেকেছো তুমি আমার কাছ থেকে, আর না। অদিতির জন্য কেনাকাটা করে আহনাফ খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই আহনাফ নিজের রুমে না গিয়ে সরাসরি চলে যায় গেস্ট রুমে। গেস্ট রুমের দরজার সামনে এসে আহনাফ উৎসাহিত কণ্ঠে বলে, প্লিজ দরজা খোলো বউ পাখি আমার। দেখো তোমার জন্য আমি কত কিছু এনেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আর আমি ভুল। তোমাকে আর অবহেলা করব না আমি অদিতি। তোমাকে নিয়ে আর কারো সামনে বিব্রত বোধ করব না। তুমি যেমন আছো, যেভাবে আছো ঠিক সেভাবেই থাকো অদিতি। আমার কোনো
আপত্তি নেই। তোমার আর আমার সম্পর্ক আর গোপন রাখবো না আমি। পুরো দুনিয়া জানবে অদিতি। অদিতির কোনো সাড়া না পেয়ে আহনাব এবার গেস্ট রুমের দরজার দিকে হাত বাড়ায়। দরজা খোলাই ছিল। আহনাব সাথে সাথে রুমে প্রবেশ করে, কিন্তু রুমের কোথাও অদিতিকে খুঁজে পায় না আহনাব। আহনাব হাতে থাকা উপহারগুলো বিছানায় রেখে অদিতিকে ডাকতে থাকে। অদিতি, তুমি কি ওয়াশরুমে? কথা বলছো না কেন? আহনাব ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। অদিতি নেই সেখানে। আহনাব এবার চিন্তিত মুখে গেস্ট রুম থেকে যেয়ে না বেরোতে যাবে, অমনি তার নজর পড়ে ড্রেসিং টেবিলের উপরে রাখা একটা ছোট্ট চিরকুটের দিকে। আহনাব সাথে সাথেই চিরকুটটি হাতে নিয়ে পড়া শুরু করে। আহনাব সাহেব, এই চিরকুটটি যদি আপনার হাতে পৌঁছায় ধরে নিয়েন আপনার অদিতি আর নেই। আমি চলে যাচ্ছি সবাইকে ছেড়ে। অদিতিকে নিয়ে আর আপনার বিভ্রান্ত বোধ করতে হবে না কারোর সামনে। আপনারা সবাই অদিতিকে বোঝা মনে করেছেন। প্রথমে আমার পরিবার বোঝা ভেবে আমাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিল। বিয়ের পর অদিতি হলো স্বামীর অস্বস্তির কারণ। আমি কত করে মাকে আর ভাবিকে বললাম আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। তারা আমাকে আপনার এই অবহেলাই সহ্য করতে বলল। আর কত আমি সহ্য করব আহনাব সাহেব? আমি যদি কোনোদিন আপনার মনের মতো স্মার্ট হতে না পারি, তাহলে কি আপনি কোনোদিন আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করবেন না? আপনাকে আর আমার দায়িত্ব নিতে হবে না আহনাব সাহেব। অদিতি নামক বোঝা আর কাউকে বিরক্ত করবে না। আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমি এমন এক জায়গায় হারিয়ে যাব যেখান থেকে আর কোনোদিন আমাকে খুঁজে বের করা আপনার পক্ষে সম্ভব হবে না। অদিতি আপনার জীবন থেকে আজ চিরতরে হারিয়ে যাবে আহনাব সাহেব। অদিতি শেষ করে দেবে নিজেকে। আপনি আজ থেকে দায়িত্ববোধের শিকল থেকে সম্পূর্ণ মুক্ত। ইতি, আপনার অদিতি। অদিতির রেখে যাওয়া চিরকুটটি পড়ে আহনাবের আত্মায় পানি শুকিয়ে গেল। আতঙ্কে বুকের ভেতরে ধড়পড় শুরু হলো। আহনাব চিৎকার করে বলল, না 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 অদিতি, না, তুমি এই কাজ করতে পারো না। এটা তুমি কি করলে বোকামে? না না, কিছু হবে না। তোমার কিছু হতে দেব না আমি। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো। আহনাব গেস্ট রুম থেকে বেরিয়ে দৌড়ে নিজের মায়ের রুমে চলে যায়। মা, আমার অদিতি কোথায়? কোথায় গিয়েছে ও? কি সব আবল তাবল কথা লিখেছে দেখো। কোথায় সে? আসমেরি ওয়াহিদ শান্ত কণ্ঠে শোনালেন। আহানা, এত অস্থির হচ্ছিস কেন? কি হয়েছে? অদিতি তো বিকেলে কোথায় যেন বেরিয়ে গেল। আহনাব অস্থিরতায় চিৎকার করে বলল, বেরিয়ে গেছে মানে? কোথায় বেরিয়েছে? তুমি কিভাবে ওকে একা যেতে দিলে? আমাকে বলনি কেন? আহনাব অশান্ত হয়ে সজোরে নিজের চুল খামছে ধরে অস্থির কণ্ঠে বলল, এখন কোথায় খুঁজবো ওকে আমি? ফোনটাও তো গেস্ট রুমে ফেলে রেখে গিয়েছে। আহানা বাবা, তুই একটু শান্ত হ। কি হয়েছে অদিতি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহনাব চিরকুটটি তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে এক প্রকার দুধ দিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। চড়ে চড়ে নিঃশ্বাস ফেলতে থাকে আহনাব। বুকের ভেতরে যেন উথাল পাথাল শুরু হয়েছে আহনাবের। মাত্রারিক্ত উদ্যোগে চোখে দুটো ঝাপসা হয়ে আসছে আহনাবের। ড্রাইভ করতে করতেই আহনাব অস্থির কণ্ঠে বলতে থাকে, প্লিজ কোনো পাগলামি করো না অদিতি। আর কোনোদিন তোমায় আমি অবহেলা করব না। তোমার কিছু হলে শেষ হয়ে যাব আমি। নিজেকে আর কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না। আমার জীবন হয়ে গেছে অদিতি। এত বড় শাস্তি আমাকে দিও না অদিতি, প্লিজ। আহনাব পাগলের মতো এদিক সেদিক অদিতিকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না আহনাব তার অদিতিকে। অস্থিরতায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আহনাফের। এদিকে অদিতির রেখে যাওয়া চিরকুটটার কথা শুনে কেঁদে কেটে নাজেহাল অবস্থা অদিতির মা আমিনা বেগমের। আহনাব অদিতিদের বাসায় যেতেই আহনাবের শার্টের কলার চেপে আমিনা বেগম আহাজারি করে বলতে লাগলেন, আমার মেয়েটার সাথে তুমি নিশ্চয়ই খারাপ আচরণ করেছো, না হলে আমার মেয়েটা এমন সিদ্ধান্ত কেন নিল? কত অনুরোধ করে আমার কাছে ফিরে আসতে চাইলো মেয়েটা, আমি আসতে দিলাম না। সব দোষ আমার। আমার ফুলের মতো মেয়েটা, ওকে আমার সেদিনই ফিরিয়ে আনা উচিত ছিল। আহনাব অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, কিচ্ছু হবে না আমার অদিতির। ওকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো আমার কাছে। আপনার মেয়ের কিচ্ছু হবে না আন্টি। আমি কথা দিলাম অদিতিকে আমি একেবারে সুস্থ স্বাভাবিক অবস্থায় খুঁজে সেই রাতেই আহনাব প্রেস কনফারেন্স ডেকে লাইভে এসে নিজের বিয়ের কথা স্বীকার করে বলল, আমি অন্যায় করেছি অদিতি, আমাকে ক্ষমা করে দাও। তুমি যেখানেই আছো
ফিরে আসো আমার কাছে প্লিজ। রাগের মাথায় কোনো পাগলামি করো না বউ আমার, আমি তোমাকে ভালোবাসি। সাথে সাথে মিডিয়া জগতে আহনাফ আর অদিতিকে নিয়ে তুলপাল শুরু হয়ে গেল। নিউজ চ্যানেলগুলোতে দেশের টপ বিজনেসম্যান আহনাফ ওয়াহিদের স্ত্রী অদিতির মিসিং হওয়ার খবর ছড়িয়ে পড়ল সাথে সাথে। আহনাফ তাড়াতাড়ি প্রেস কনফারেন্স শেষ করে আবার বেরিয়ে পড়ল অদিতির খোঁজে, কিন্তু না, অদিতির কোনো হদিশ খুঁজে পাওয়া গেল না। এমনকি প্রিয়তার বাসায়ও যায়নি অদিতি। তবুও আহনাফ ঢাকায় ব্যস্ত রাস্তায় খুঁজে চলেছে তার অদিতিকে। আহনাফ জানে না কোথায় খুঁজবে অদিতিকে, তবে আহনাফের হৃদয় তাকে বলছে যে কোনো জায়গায় সে যেখানেই থাক অদিতি ফিরে। রাতের অন্ধকার আস্তে আস্তে কেটে যেতে থাকে। পূর্ব আকাশের প্রথম আলোর রেখা দিতে দেয়। রাতের অন্ধকার আস্তে আস্তে কেটে যেতে থাকে। পূর্ব আকাশে প্রথম আলোর রেখা দেখা দেয়, আর চারপাশে মৃদু শীতল বাতাস বইতে থাকে। পৃথিবী যেন ধীরে ধীরে জেগে ওঠে। পৃথিবীর সমস্ত কণ্ঠে নতুন দিনের আগমন সাড়া দেয়। সারা রাত অদিতিকে পাগলের মতো খুঁজে নিস্তব্ধ নিস্তেজ হয়ে বাসায় ফিরে আসে আহনাফ। আহনাফের নাজেহাল অবস্থা দেখে আহনাফের বাবা আর মা ব্যাকুল হয়ে ছুটে আসেন। অদিতির কোনো খোঁজ পাওয়া গেছে? আহনাফ নিস্তেজ কণ্ঠে বলে। না মা, কোথাও খুঁজে পাইনি আমার অদিতিকে। তখনই আলভি আহনাফদের বাড়িতে প্রবেশ করে। আলভি দেশে ফিরে এসেছে আজ প্রায় কয়েকদিন হলো। 1 মাস পরেই প্রিয়তার সাথে এঙ্গেজমেন্ট হবে আলভির। আলভিকে দেখে আহনাফ অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল, তুইও তো অদিতিকে খুঁজতে বেরিয়েছিলি, কোথায় পেয়েছিস ওকে? নো ব্রো, সারা শহরে তন্ন তন্ন করে খুঁজেছি আমি, কিন্তু মিষ্টি ভাবির কোনো হদিস পাচ্ছি না। এতক্ষণে ভাবি সত্যি সত্যি আবার নিজের কোনো ক্ষতি করলো নাকি। আলভি কথা শেষ করতে পারে না, তার আগেই আহনাফ আলভির নাক বরাবর পাঞ্চ মেরে তার মুখ বন্ধ করে দেয়। একদম আজে বাজে কথা বলবি না আলভি, আমার অদিতির কিচ্ছু হবে না। আলভি নিজের নাক চেপে ধরে ক্ষিপ্ত স্বরে বলল, এতই যখন টান তো অবহেলা করছো কেন বলো? তুমি কি ভাবো কিছুই জানি না আমি? সবকিছুই শুনেছি আমি। তোমার জন্যই ভাবি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে আজ। আহনাফ আর সহ্য করতে না পেরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাগে অস্থিরতায় একের পর এক জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। যেখানে তার অতিথি নেই সেখানে অন্য কোনো জিনিসেরও দরকার নেই। আজমেরি ওয়াহিদ অনেকক্ষণ আহনাফের রুমের বাহিরে দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন। আহনাফ রাগে চিৎকার করে বলে, আমাকে একা থাকতে দাও মা, প্লিজ। ভাঙচুর করতে করতে এক পর্যায়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মেঝেতে ধপ করে বসে পড়ে আহনাফ। আহনাফের মনে হচ্ছে তার পিণ্ডটা কেউ শক্ত করে খামচে ধরেছে। অদিতির রেখে যাওয়া চিরকুটটা হাতে নিয়ে বুকের বা পাশ শক্ত করে চেপে ধরে সে। তখনই আহনাফের কাছে একটা কল আসে। আহনাফ সাথে সাথেই উতলা হয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে আহনাফের লোকেরা তাকে বলে, স্যার, নীল রঙের 3 পিস পরা একটা মেয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে কাল রাতে। আপনার স্ত্রীর বয়সী হবে, একটু হসপিটালে এসে চেক করে যান তো। কথাটি শুনে আহনাফের হাত থেকে ধপ করে মোবাইল ফোন পড়ে যায়। হৃদস্পন্দন গতি হারায়, চোখ থেকে গড়িয়ে পড়ে নোনা জল। আহনাফ মেঝে থেকে উঠে হুড়মুড় করে লিভিং রুমে এসে অস্থির কণ্ঠে পুরো ঘটনা বললেই আলভি অবাক হয়ে চোখ ছানা বড়া করে তাকায়। এটা হতেই পারে না ব্রো, ওটা অন্য কোনো মেয়ে হবে হয়তো। আমি শিওর, দাঁড়াও আমি আসছি তোমার সাথে। আলভি আজমেরি ওয়াহিদকে শান্ত থাকার ইশারা করে আহনাফের সাথে বেরিয়ে যায়। সারা রাস্তা আহনাফ অস্থিরতায় হুতাশ করতে থাকে। তবে হাসপাতালে পৌঁছানোর পর আহনাফের খানিকটা স্বস্তি হয়। তারপর বলল, মেয়েটা অদিতি না, অদিতির বয়সী অন্য কেউ। দুঃখিত স্যার, আমরা চিনতে পারিনি। আলভি রেগে বলে, আশ্চর্য, চিনতে পারবেন না কেন? ছবি ভালো মতো দেখোনি তুমি? কিন্তু এই ঘটনার পর আহনাফের আতঙ্ক আরো বেড়ে যায়। আহনাফ অস্থির হয়ে হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে বসতে বসতে বলে, তুই বাসায় চলে যা আলভি, আমি অদিতিকে আবার খুঁজতে বের হব। আলভি কিছুক্ষণ আহনাফের যাওয়ার পানে চেয়ে থাকে। আলভি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে তাকে যেন মেসেজ পাঠায়। তারপর কিছু খাবার কিনে একটি ভাড়া করা ফ্ল্যাটে চলে আসে। আলভি আসতেই প্রিয়তা হাসি মুখে আলভির দিকে এগিয়ে যায়। প্রিয়তাকে দেখে আলভি দুষ্টু হাসি দিয়ে, আরে আহনাফের তো নাজেহাল অবস্থা হয়ে গেছে।
প্রিয়তা ভ্রু কুঁচকিয়ে বলে, ঠিক আছে, অবহেলা করার আগে মনে ছিল না, বুঝুক এবার। তবু আমার না আহনাফ ব্রোয়ের জন্য মায়া লাগছে রে, বেচারা ভাই আমার। আর তুমি তো দেখছি আলাদা একেবারে গদগদ হয়ে গিয়েছো। তা গদগদ হব না, যতই হোক বড় ভাই আমার। আর ভাবি কোথায়? মিষ্টি ভাবি, তাড়াতাড়ি নিচে এসো। আলভির ডাক শুনে অদিতি সিঁড়ি বেয়ে তাড়াহুড়া করে নিচে নেমে এসে শোনালেন। উনি এখন কি করছেন, কেমন আছেন? প্রিয়তা অদিতিকে হালকা ধাক্কা মেরে বলে, তোমার উনিকে আরেকটু নাকানি চুবানো খাওয়ানো বাকি আছে, বুঝলে? আলভি ডিভানে গা এলিয়ে দিয়ে বলল, ভাবি, ভাইয়ার চেহারাটা যদি একবার দেখতে, পুরাই দেবদাস হয়ে গেছে একদিনে। তবে যেই দিন ভাইয়া জানবে তাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা তোমাকে লুকিয়ে রেখেছি, তখন ভাইয়া আমার যা অবস্থা নাজেহাল করে দিবে, আমি তো এই টেনশনে আছি। প্রিয়তা কাট কণ্ঠে বলল, ঠিক আছে, এত কিউট একটা ওয়াইফ থাকে, তাকে নিয়ে রেখে বিব্রত বোধ করে তোমার বড় বড়। হানাফ ভাইয়ের এই শিক্ষা সারাজীবন থাকবে। তখনই আলভির ফোনে আসমেরি ওয়াহিদের ফোন আসে। আলভি কল রিসিভ করতেই ওপাশ থেকে আসমেরি ওয়াহিদ উৎকণ্ঠা নিয়ে বলে, আলভি, অদিতি ঠিক আছে না? হ্যাঁ মামি, ভাবি একদম ঠিক আছে। ওটা অন্য কোনো মেয়ে ছিল হয়তো, তারা চিনতে ভুল করেছে। আসমেরি ওয়াহিদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ছেলেটার মুখটা দেখেছিস কেমন হয়ে গিয়েছে? ওর সামনে আর মিথ্যে নাটক করতে পারছি না আমি। আলভি, এইবার বলে দে সত্যিটা। এখন না মামি, ব্রো আর একটু উতলা হোক তারপর। তুই শুধরাবি না দুষ্ট ছেলে। এবার অদিতিকে একটু ফোনটা দে, আমি কথা বলতে চাই ওর সাথে। আলভি অদিতির দিকে চেয়ে দুষ্টু হাসি দিয়ে ফোন এগিয়ে দেয়। আহনাব আর অদিতির মধ্যকারে মনোমালিন্য প্রায় 1 বছর ধরে চলছিল। আসমেরি ওয়াহিদ অনেকবার আহনাফকে বলেছে অদিতিকে এভাবে লুকিয়ে না রাখতে, কিন্তু আহনাফ জড়তার কারণে অদিতিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারেনি। এমনকি আহনাফের বাসায় একদিন বিদেশ থেকে ক্লায়েন্টরা আসলে অদিতি ভুলবশত তাদের চোখের সামনে পড়ে যায়। আহনাফের কাছে তারা মেয়েটির পরিচয় জানতে চাইলে আহনাফ ইতস্ততা বোধ করে আমাদের বাসার পেইং গেস্ট। সেই দিনই অদিতি রাগে অভিমানে চলে গিয়েছিল, কিন্তু আহনাফ অদিতিকে খুঁজে আবার বাসায় ফিরিয়ে নিয়ে এসেছে। হাঁটু গেড়ে বসে অদিতির কাছে মাপও চেয়েছে, কিন্তু অদিতি ক্ষমা করতে পারেনি আহনাফকে। এরপর থেকেই অদিতির সাথে আহনাফের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। আহনাফের এই আচরণে আসমেরি ওয়াহিদ আর আহনাফের বাবা আশরাফ ওয়াহিদ ও রেগেছিলেন আহনাফের উপর। অদিতিও এরপর থেকে আহনাফকে উপেক্ষা করা শুরু করেছে। প্রিয়তার কাছে অদিতি প্রায়ই এসব বিষয় শেয়ার করত। এরই মধ্যে আলভিও দেশে ফিরে আসে। আলভি দেশে ফিরে আসলেই প্রিয়তার কাছ থেকে এসব ঘটনা শুনে খুবই শকড হয়। যদিও 1 বছর আগেই আলভি বুঝেছিল অদিতি আর আহনাফের মধ্যকার সম্পর্ক ভালো নয়, কিন্তু সে বিষয়টা বুঝেও না বোঝার ভান করে বলেছে। তবে প্রিয়তার কাছে থেকে এসব ঘটনা শুনে আলভিরাও আহনাফের উপর প্রচন্ড। অদিতির প্রতি আলভির সবসময় একটা মায়া কাজ করে। এই আলভি তার প্রিয়তা মিলে এই প্ল্যান বানায় আহনাফকে শায়েস্তা করার জন্য। আসমেরি ওয়াহিদ প্রথমে এসব রাজি না হলেও এক পর্যায়ে অদিতির মুখের দিকে চেয়ে রাজি হয়ে যান। তবে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন তিনি। আলভি উৎসাহিত কণ্ঠে আসমেরি ওয়াহিদকে জড়িয়ে ধরে বলেছিল, নো টেনশন মামি, ব্রোকে একটু শক না দিলে ব্রো সোজা হবে না। ব্রো এর এক্সপ্রেশনটা দেখার জন্যই। আলভি আসমেরি ওয়াহিদের কাছ থেকে পারমিশন নিয়ে অদিতিকে একটি ভাড়া করা ডুপ্লেক্স ফ্ল্যাটে নিয়ে আসে আহনাফের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। প্রিয়তাও অদিতির সাথে এখানেই থাকবে। আর সেই ড্রামাটিক চিরকুটটিও আলভি লিখেছে প্রিয়তাকে দিয়ে, যাতে আহনাফের অবস্থা আরও নাজেহাল হয়। অদিতিও তাদের এসব কাজে আর মানা করেনি। আহনাফের উপর প্রচন্ড অভিমান অদিতির। অনেক কষ্ট দিয়েছে আহনাফ অদিতিকে, সবসময় নিজের প্রেস্টিজকে গুরুত্ব দিয়েছে সে। অদিতি নিজের শাশুড়ির সাথে কথা শেষ করে তার মোবাইল থেকে কাল প্রেস কনফারেন্সে আহনাফের করা স্বীকারোক্তির ভিডিওগুলো দেখতে থাকে। অভিমানে চোখ দুটো ছলছল করে ওঠে তার। এখন কেন উনি অদিতি অদিতি করছেন? এতদিন না এই অদিতিকেই পরিচয় দিতে ওনার অস্বস্তি হয়েছিল? অদিতি সহজে ধরা দিবে না আহনাফের কাছে। আহনাফের ওর হৃদয় পুরুক, সেও ক্ষত বিক্ষত হোক। অদিতি ফোন বন্ধ করে প্রিয়তার হাতে ধরিয়ে দেয়। এই যে
আমার সাথে থাকবে, তোমার বাসায় কৈফিয়ত দিতে হবে না? আর চিল অদিতি, বাসায় আমি ম্যানেজ করে নিয়েছি। এমনিতেও প্রত্যয় ভাইয়া জানলে সাথে সাথেই আহনাব ভাইয়ের কাছে খবর পৌঁছে যেত। আহনাব ভাইয়া তো আমাদের বাসায় গিয়েও তোমার খোঁজ করেছে, জানো সেটা? আহনাফের কথা শুনে অদিতি নিশ্চুপ হয়ে যায়। অদিতি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ঘর গুছাতে থাকে। এদিকে পুরো শহরের আনাচে কানাচে অদিতিকে খুঁজে বেড়াচ্ছে আহনাফ, কিন্তু আজও একরাশ হতাশা ছাড়া আহনাফ কিছুই খুঁজে পায় না। আহনাফ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আবার বাসায় ফিরে আসে। আসমেরি ওয়াহিদের এইবার প্রচন্ড খারাপ লাগে আহনাফের জন্য। কিছু বলতে গিয়েও আলভির ইশারায় থেমে যায় তিনি। আহনাফ আর নিজের রুমে যায় না, সরাসরি গেস্ট রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। দম বন্ধ হয়ে এক ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে আহনাফের হৃদয়ে। সবসময় পরিপাটি থাকা আহনাফের চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে। চোখে মুখে দুশ্চিন্তা আর আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আহনাফ আলমারি থেকে অদিতির রেখে যাওয়া শাড়িগুলো বের করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ে। বুকের ভেতরে শূন্যতায় গভীর চাপ সৃষ্টি হয়। অদিতিকে হারানোর ভয়ে হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে আহনাফের। নিজের অনুভূতিকে চিৎকার করে কাঁদতে শুরু করে আহনাফ। কোথায় চলে গেলে তুমি অদিতি? এখন আমি কিভাবে বাঁচবো? আমি তো বলেছিলাম তোমাকে আমি স্বীকার করব সবার সামনে। এটা তুমি কি করলে জান? আমার এত অভিমান ছিল তোমার আমার উপর। একবার শুধু বলতে তুমি আমাকে, তুমি আর সহ্য করতে পারছো না, শুধু একবার বলতে, আমি তোমার সব কথা মেনে নিতাম। ফিরে আসো আমার কাছে অদিতি, তোমাকে আর কোনো দিন কষ্ট দিব না আমি। প্লিজ ফিরে আসো তোমার স্বামীর কাছে। ভালোবাসি অদিতি, ভীষণ। প্রায় এক সপ্তাহ ধরে অদিতিকে পাগলের মতো খুঁজেছে আহনাফ, কিন্তু অদিতির কোনো সন্ধান পায়নি সে। এই কয়েকদিন অফিসেও যায়নি আহনাফ। পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছে আহনাফ। অদিতি তার জীবনে আর নেই, এ কথা ভাবতেই গা শিউরে উঠছে তার। প্রায় মদ খেয়ে টালমাটাল হয়ে বাড়ি ফিরে আহনাফ। গেস্ট রুমে এসে ঘন্টার পর ঘন্টা অদিতির শাড়ি হাতে নিয়ে বসে থাকে। ছেলের এই অবস্থা দেখে আসমেরি ওয়াহিদ আর সত্য চাপা রাখতে পারছে না। তবুও অদিতি আর আলভিকে দেওয়া কথা তো তার রাখতে হবে, তাই অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিশ্চুপ থাকতে হচ্ছে তাকে। এদিকে অদিতিও যে খুব ভালো আছে তা নয়। প্রায় প্রতিদিনই নিজের শাশুড়ির কাছ থেকে আহনাফের বেহাল দশার খবর শুনে বুকে তীব্র যন্ত্রণা হয় তার, কিন্তু পরক্ষণে আহনাফের করা অবহেলার কথা মনে করে নিজেকে আহনাফ আর অদিতি দুজনেরই বিরহের অননে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আলভি অবশ্য বেশ মজাই নিচ্ছে এই এক সপ্তাহ ধরে। এটা সেটা বিভিন্ন কথা বলে আহনাফের ভয় আর আতঙ্ক আরো বাড়িয়ে তুলছে। অদিতির ভাই ইমতিয়াজও অদিতিকে খুঁজে অনেক দিন ধরে। অদিতির মা আমিনা বেগম অদিতির শোকে বিছানায় পড়ে গিয়েছে। যারা যারা এই সময় অবহেলা করেছে অদিতিকে, আজ তাদের সবারই এক প্রকার নাজেহাল অবস্থা। আহনাফ প্রতিদিনের মতো আজও গাড়ি নিয়ে বেরিয়েছে অদিতিকে খুঁজতে। বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট অদিতির ছবি দেখিয়ে অস্থির কণ্ঠে বলেছে এই মেয়েটা যদি দেখে থাকেন তাহলে সাথে সাথে তার নাম্বারে যোগাযোগ করতে। এর মধ্যে পুলিশ স্টেশনেও অদিতির মিসিং রিপোর্ট করেছে আহনাফ। অদিতিকে খুঁজে বের করার যত ধরনের চেষ্টা করা দরকার সব করেছে আহনাফ। অদিতি একদম ঠিক আছে, সুস্থ আছে, তার খুব কাছেই আছে। অদিতি আজ বোরখা পরে মুখ ঢেকে বের হয়েছে কিছু কেনাকাটা করার জন্য। অদিতিকে সবাই খুঁজছে এটা সে জানে, তাই কোথাও বেরানোর সময় মুখ ঢেকে বের হয় অদিতি। অদিতিকে কসমেটিক শপে এসে কেনাকাটা করতে থাকে, তখনই সেখানে উপস্থিত হয় আহনাফ। আহনাফ দোকানদারকে অদিতির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই মেয়েটিকে আপনি কোথাও দেখেছেন? প্রতিদিন কত কাস্টমারই তো আসে বাবা, সবার চেহারা কি মনে থাকে? আহনাফ হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে। আহনাফের উপস্থিতি টের পেয়ে অদিতির হাত পা অবশ হয়ে যায়। বুকের ভেতরটা অস্থিরতায় কেঁপে ওঠে। আহনাফ মলিন স্বরে বলে এই মেয়েটিকে কি আপনি কোথাও দেখেছেন মামা? এই মেয়েটা হচ্ছে আমার স্ত্রী, রাগ করে আমার কাছ থেকে চলে গিয়েছে। এক সপ্তাহ ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি তাকে আমি। সে কি, কেন চলে গিয়েছে? আমারই দোষে হারিয়েছি ওকে আমি, তবে একবার ওকে ফিরে পেলে আর কখনোই আমি ওকে অবহেলা করব না। এই জন্যই থাকতে মূল্য দিতে হয় বাবা। আচ্ছা,
আমি যদি মেয়েটার দেখা পাই তাহলে তোমাকে জানাবো। দোকানদার এবার অদিতির দিকে চেয়ে বললেন। মামুনি, কি লাগবে তোমার বলো। অদিতি কিছু না বলে চুপ করে থাকে। আহনাব তার কণ্ঠস্বর শুনলেই চিনে ফেলবে নিশ্চিত। আহনাব অন্যান্য দোকানগুলোতেও অদিতির ছবি দেখিয়ে খোঁজ করতে থাকে। অদিতি আহনাফের কাণ্ড দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তখনই প্রিয়তা এসে অদিতির হাত ধরে তাকে টেনে সেখান থেকে নিয়ে যায়। আরে অদিতি, তুমি কি পাগল নাকি? ভাই যদি তোমাকে চিনে ফেলতো তখন কি হতো? ওনার এমন অবস্থা হয়েছে কেন? কে বলবে উনি দেশের টপ বিজনেসম্যান আহনাফ ওয়াহিদ? চোখ মুখের এমন 12টা বাজিয়ে ফেলেছে। অদিতির কথা শুনে ড্রাইভিং সিটে বসে থাকা আলফি হো হো করে হেসে ওঠে। এক সপ্তাহ ধরে আহনাব ব্রো বউ ছাড়া, তার এই অবস্থাটা তো হবেই, এটা স্বাভাবিক। আপনার খেয়াল রাখা উচিত ছিল ওনার। উনি তো মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো আরে করছেন না। ভাবি, এত টেনশন করো না, কিছুই হবে না। আলভি অদিতিকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে প্রিয়তাকে নিয়ে তার এঙ্গেজমেন্টের শপিং করতে চলে যায়। অদিতি একলা বসে বসে আহনাফের বলা কথাগুলো স্মরণ করতে থাকে। বড্ড বেশি মায়া হচ্ছে অদিতির আহনাফের জন্য, কিন্তু অভিমানের কারণে অদিতি ফিরে যেতে পারছে না। অদিতি আহনাফের ছবি হাতে নিয়ে অভিমানে কণ্ঠে, নিজের ভালোবাসা প্রমাণ করুন, তারপরেই আমাকে খুঁজে পাবেন। আকাশে মেঘ, শহরের আলোগুলো হালকা হয়ে আসছে। রাতে নীরবতা ভেঙে যাচ্ছে শহরের সুর, যদিও আহনাফের মন যেন কোনো সুর খুঁজে পাচ্ছে না। আজও ব্যর্থ হয়েছে আহনাফ, খুঁজে পায়নি তার অতিথিকে। মেঘাচ্ছন্ন আকাশের পানে চেয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আহনাফ। বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে আহনাফের। দুশ্চিন্তা, আতঙ্ক আর অস্থিরতায় ছটফট করছে আহনাফের হৃদয়। ক্লান্তি তার প্রতিটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে। কোথায় হারিয়ে গেলে তুমি অদিতি? আমি শেষ হয়ে যাচ্ছি একটু একটু করে। আমাকে মরণসম যন্ত্রণার মধ্যে ফেলে কোথায় পালালে তুমি? আমাকে তার চেয়ে মেরে ফেলতে? আমার সাথে থেকে কি আমাকে শাস্তি দেওয়া যেত না পাখি? আহনাফ আর সহ্য করতে না পেরে চলে যায় বারে। অদিতির বিরহ সহ্য করতে না পেরে ড্রিঙ্কস করতে থাকে আহনাফ। আহনাফের চোখের সামনে অদিতির সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে ওঠে। অদিতির প্রতি নিজের ভালোবাসা উপলব্ধি করার পর আহনাফ অনেকবার অদিতির কাছাকাছি আসার চেষ্টা করেছে, কিন্তু অদিতি অভিমানে তাকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি। তবে আহনাফের কেয়ার দেখে অদিতি এক পর্যায়ে আহনাফের রুমে গিয়ে আসার সিদ্ধান্ত নেয়। আহনাফের খুশি সেই দিন কিন্তু এর কিছুদিন পরেই যখন আহনাফ জড়তার কারণে অদিতিকে তার ক্লায়েন্টদের সামনে বাসায় পেইং গেস্ট হিসেবে পরিচয় দিয়েছিল, তখনই সবকিছু আবার এলোমেলো হয়ে যায়। অদিতি রাগে অভিমানে আহনাফের বাড়ি ছেড়ে চলে যায়। সেই দিনও আহনাফ অস্থির হয়ে অদিতিকে খুঁজে নিজের কাছে ফিরিয়ে নিয়ে এসেছিল, এক প্রকার জোর করেই। অদিতির আগে আহনাফের রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে চলে গিয়েছিল। আহনাফকে অনেক কথা শুনিয়েছে সেই দিন অদিতি। তারপর গেস্ট রুমে গিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। অদিতির ঘৃণা মিশ্রিত কথাগুলো সহ্য করতে না পেরে আহনাফ সেই দিন নিঃশব্দে গেস্ট রুমে এসে অদিতির পাশে শুয়ে অদিতিকে জড়িয়ে ধরেছিল। আহনাফের উপস্থিতি টের পেয়ে অদিতি তেতিয়ে উঠে বলেছিল, চলে যান আমার সামনে থেকে। এখন কেন এসেছেন আমার কাছে? আমি না পেইং গেস্ট আপনাদের বাসায়? লজ্জা করে না বাসায় থাকা পেইং গেস্টকে জড়িয়ে ধরতে? তুমি আমার স্ত্রী অদিতি। তাহলে ওদের সামনে স্বীকার করলেন না কেন? আহনাফ অদিতির এই প্রশ্নের কোনো জবাব দিতে পারল না, অপরাধীর ন্যায় চেয়ে রইল। অদিতি বিছানা থেকে নেমে আহনাফের বুকে ধাক্কা দিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপনি একটা কাপুরুষ, আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না। আমি ডিভোর্স দিয়ে চলে যাব আপনাকে ছেড়ে। এরপর এমন একজনের সাথে সংসার করব যে আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে কখনো বিভ্রান্ত বোধ করবে না। অদিতির কথা শুনে রাগে কান গরম হয়ে যায় আহনাফের। আহনাফ অদিতির গাল চেপে ধরে ক্ষিপ্ত স্বরে বলে, কত বড় সাহস তোমার! তুমি আমার সামনে দাঁড়িয়ে অন্য কারোর সাথে সংসার করার কথা বলো। আমি নরম স্বরে কথা বলছি দেখে খুব সাহস বেড়ে গেছে তোমার, তাই না? আজকের পর থেকে আর কারোর সাথে সংসার করার চিন্তাও মাথায় আসবে না তোমার। অদিতি ভয়ে শুষ্ক ঢোক গিলে পিছাতে শুরু করে। আহনাফ এক টানে অদিতির হাত ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে। ছেড়ে দিন আমাকে, ভালো হবে না কিন্তু। আমি অদিতি নিজের কথা সম্পূর্ণ করতে পারে না, তার আগেই আহনাফ রাগে অদিতির অধৈর্যরা চেপে ধরে। অদিতি আহনাফের কাছ থেকে ছোটাছুটির চেষ্টা করতে থাকে।
আহনাফ অদিতিকে ছেড়ে তাকে বিছানায় ফেলে দিয়ে অদিতির গলায় মুখ টোপায়, কিন্তু পরক্ষণেই অদিতির কান্নাজড়িত কণ্ঠস্বর শুনে সং বিং ফিরে আহনাফের। অদ্ভুত এক মায়া কাজ করে অন্তরে। আহনাফকে মনে মনে ভাবে, তুই রাগ করা তো স্বাভাবিক। ওর অভিমান না ভেঙে আমি উল্টো ওর উপরই রাগ দেখাচ্ছি। শিট। আহনাফ সাথে সাথেই উঠে যায় অদিতির উপর থেকে। অদিতির শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দিয়ে অদিতির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আহনাফ। আহত স্বরে বলে, আই এম সো সরি অদিতি, তুমি তখন ওসব কথা বলাই আমার হুঁশ ছিল না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অদিতি ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় আহনাফের কাছ থেকে, চিৎকার করে বলে, আমি ঘৃণা করি আপনাকে, আপনি চলে যান আমার চোখের সামনে থেকে। আহনাফ ড্রিঙ্কস করছে আর অদিতির বলা এইসব কথাগুলো স্মরণ করছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে হৃদয়টা। নিজের উপর আহনাফের ভীষণ খুব জন্ম নিয়েছে। কি এমন ক্ষতি হয়ে যেত অদিতিকে সেই সময় স্ত্রী হিসাবে স্বীকার করে নিলে? অদিতি তো শুধু তার স্বামীর কাছ থেকে স্ত্রী হওয়ার সম্মানটুকু চেয়েছিল। অদিতি যদি সত্যি সত্যি নিজের কোনো ক্ষতি করে ফেলে এখন? একথা চিন্তা করতে হৃদয়ের রক্ত খনন শুরু হয় আহনাফের। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠতে থাকে। হাতে থাকা ওয়াইনের গ্লাস ভেঙে গুড়িয়ে ফেলে আহনাফ। বারে উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে চেয়ে থাকে আহনাফের দিকে, তবে কেউ কিচ্ছু বলার সাহস পায় না আহনাফকে। মোটামুটি সবাই চেনে আহনাফ ওয়াহিদকে, তার রাগ সম্পর্কেও সবার ধারণা আছে। তাই অহেতুক ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য চুপ থাকাকেই শ্রেয় মনে করে সবাই। আহনাফ ওয়ালেট থেকে টাকা বের করে টেবিলে ছুঁড়ে বেরিয়ে ঝড়ের গতিতে ড্রাইভ করছে আহনাফ। এক মুহূর্তে আহনাফের কোনো হুঁশ নেই। ঝড়ের গতিতে ড্রাইভ করছে আহনাফ। এই মুহূর্তে আহনাফের কোনো হুঁশ নেই। মাত্রাতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে আশেপাশের সবকিছু ঝাপসা লাগছে আহনাফের কাছে। সমস্ত মস্তিষ্ক জুড়ে অদিতির চিন্তা ঘুরপাক খাচ্ছে। অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছে সে। বাসায় গিয়ে আবার অদিতির বিরহে পুড়তে হবে তাকে। আপাতত জীবনের কোনো মানেই খুঁজে পাচ্ছে না আহনাফ। বারবার অদিতির রেখে যাওয়া চিরকুটের কথা মনে পড়ছে তার। অদিতির কোনো ক্ষতি হলে আহনাফও শেষ করে দিবে নিজেকে। প্রায় অনেক রাত হয়ে গিয়েছে, আহনাফ এখনো বাড়ি ফিরছে না দেখে আসমেরি ওয়াহিদ দুশ্চিন্তায় ব্যাকুল হয়ে আছেন। আলভি ডিভানে বসে দায়। জাস্ট চিল মামি, প্রায় প্রতিদিনই তো তোমার ছেলে লেট করে বাড়ি ফিরে। নিজের প্রিয় তোমার স্ত্রীকে পাগলের মতো একটু খুঁজে বেড়াচ্ছে হয়তো। আসমেরি ওয়াহিদ উৎকণ্ঠিত স্বরে বললেন, অনেক বেশি হয়ে গেছে আলভি। ছেলেটা আজ বাসায় ফিরে এলে ওকে আমি সবকিছু বলে দিব। এভাবে আর চলতে দেওয়া যায় না। আলভি চিপসের প্যাকেট হাতে নিয়ে চিপস খেতে খেতে বলে, আচ্ছা ঠিক আছে, বলে দিও। এমনিতেও যেটা আমরা চেয়েছি সেটা তো হয়েই গিয়েছে। আহনাফ ব্রো প্রেস কনফারেন্স ডেকে অদিতি ভাবিকে স্বীকার করেও নিয়েছে। এখন বলে দিও, কোনো অসুবিধা নেই। কিন্তু সব জানার পর আমাকে আস্ত রাখবে তো? আসমেরি ওয়াহিদ দুষ্টুমি করে বললেন। তোর তো খবর আছে আলভি। আলভি আতঙ্কিত হবার ভান ধরে আসমেরি ওয়াহিদ আলভির কানে মলম দিয়ে বলে, অনেক হয়েছে দুষ্টুমি। এবার একটু খোঁজ নিয়ে দেখ তো ছেলেটা কই বসে আছে। আলভি উঠে ডিপানে পরে থাকা জ্যাকেট গায়ে দিয়ে বলে, তোমার গুণধর ছেলেকে এক্ষুনি খুঁজে নিয়ে আসছি আমি। নো টেনশন, ডু ফুর্তি। তখনই আলভির নাম্বারে একটি আননোন নাম্বার থেকে কল আসে। আলভি একটু অবাক হয়ে কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আপনি আহনাফ সাহেবের কি হন? আমি ওনার মামাতো ভাই। কেন, কি হয়েছে? ইজ এভরিথিং ওকে? আপনার ভাইয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রিঙ্ক করে ড্রাইভ করেছিলেন উনি। ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তাড়াতাড়ি আসুন। আলভি আতঙ্কিত হয়ে ফোন রেখে আসমেরি ওয়াহিদের দিকে চেয়ে অস্থির কণ্ঠে বলে, মামি, আহনাফ ব্রোয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো। প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফিরে আহনাফের। আহনাফের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। বাম হাতের হাড় ভেঙে গেছে। মাত্রাতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে মাথাটা এখনো ভার ভার লাগছে আহনাফের। আহনাফের জ্ঞান ফেরার কথা শোনার সাথে সাথে আহনাফের বাবা মা অস্থির হয়ে ছুটে আসেন আহনাফের কাছে। আসমেরি ওয়াহিদ ছেলেকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয়। আহনাফ আমি এখন ঠিক আছি মা, দুশ্চিন্তা করো না। আলভি হসপিটালের দরজার সামনে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। আহনাফ উঠে বসার চেষ্টা করে বলতে থাকে, আলভি অদিতির কোনো
খোঁজ পেলি? আলভির সাথে সাথে এগিয়ে এসে আহনাফকে বেডে হেলান দিয়ে বসতে সাহায্য করে। তারপর চোখ মুখ নিচু করে তাকিয়ে থাকে মেঝের টাইলসের দিকে। আসমেরি ওয়াহিদ এবার নিজেকে খানিকটা শান্ত করে চোখ মুছে পড়ল। আমাদের ক্ষমা করে দাও আহনাফ বাবা, অদিতির ব্যাপারটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি আমার করতে দেওয়া উচিত হয়নি। অদিতির কথা শুনে অস্থিরতায় আহনাফের বুকের ভেতরটা অজানা আতঙ্কে আবার ধরপড় করতে থাকে। আহনাফ উতলা হয়ে জিজ্ঞাসা করে, কি বলতে চাচ্ছ তুমি মা? 1 মিনিট, অদিতির কোনো খোঁজ পেয়েছো তোমরা? অদিতি ঠিক আছে না? বেঁচে আছে? কোথায় সে? আহানা ব্রো প্লিজ কুল ডাউন, আমি সব বলছি তোমাকে। এই কথা বলে আলফি আহনাফের থেকে কয়েক কদম পিছিয়ে দাঁড়ায়। আহনাফ হতভম্ব হয়ে চেয়ে আছে আলফির দিকে। আলফি মিনমিনে আওয়াজে বলে, আসলে ব্রো তুমি মিষ্টি ভাবিকে সবার সামনে স্বীকার করতে চাচ্ছিলে না দেখে তোমাকে সাহায্য করার জন্য আমি আর প্রিয়তা মিলে ভাবিকে এতদিন লুকিয়ে রেখেছিলাম, যাতে তুমি ভাবির মূল্যটা একটু বুঝতে পারো, বুঝছো? আলফির কথা কর্ণ কুহুরে পৌঁছাতেই আহনাফ যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বিস্ময়ে হতবিহ্বল হয়ে চেয়ে রইল আলফির দিকে। সমস্ত ঘটনাবলী বুঝতে পেরে রাগে আহনাফের মস্তিষ্ক জ্বলন্ত লাভায় টকবক করে উঠল। আলফির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আহনাফ চেঁচিয়ে উঠল, এর বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে এতদিন ধরে এই বদমাইশি করার? আহনাফের গর্জনে ভয়ে কেঁপে উঠল আলফি। আলফি পালানোর জন্য দৌড় দিতে যাবে, তার আগেই আহনাফ তার হাতে থাকে ক্যানোলা খুলে বেড থেকে নেমে খপ করে আলফির ঘাড় চেপে ধরল। ব্রো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আই এম সো সরি ব্রো। আহনাফ রাগে কাঁপতে কাঁপতে আলফিকে কয়েক গালি দিয়ে এলোপাথারি মারা শুরু করলো। আজকেল তোকে আমি ফুটন্ত গরম পানিতে চুবাবো শালা। কত বড় সাহস তোর! তুই আমার অদিতিকে আমার কাছ থেকেই লুকিয়ে রেখেছিস। তোকে তো আমি... আহনাফ, মাথা ঠান্ডা করো। আহনাফ বাবা, মাথা ঠান্ডা করো। আলবি একা দোষী না, তোর বাবা আর আমিও সবটা জানতাম। আসমেরি ওয়াহিদের কথা শুনে আহনাফ বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে তার বাবা মায়ের দিকে। আলফি যেন হাঁপ ছেড়ে বাসে। তোমরা কেন করলে আমার সাথে এরকম? দুশ্চিন্তায় আমার কতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল সেটা জেনেও তোমরা এতদিন চুপ করেছিলে। আহনাফের বাবা আশরাফ ওয়াহিদ গম্ভীর স্বরে বললেন, এই কাজ না করলে তুমি নিজের অন্যায় কখনো উপলব্ধি করতে পারবে না। আহনাফ রাগে চিৎকার করে বলে, আমি সেই দিন অফিস থেকে ফেরার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম অদিতিকে আমি সবার সামনে স্বীকার করে নিব, কিন্তু তোমরা সবকিছু এলোমেলো করে দিলে। আহনাফ এবার এক হাত দিয়ে আলফির কলার চেপে ধরে ক্ষিপ্ত স্বরে বলে, আমার বউকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার স্পর্ধা করার সাহস কি করে হয় তোর? কত বড় কলিজা তোর! কোথায় আমার অদিতি? কোথায় রেখেছিস ওকে? আসমেরি ওয়াহিদ উৎকণ্ঠিত স্বরে বললেন, তোর দুশ্চিন্তা, আমরা অদিতিকে তোর অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানানোর কথা ভুলে গেছি। আলবি, যা তাড়াতাড়ি অদিতিকে নিয়ে আয়। তাও আগামী না আজকাল, আমার বউকে আমি গিয়ে নিয়ে আসবো। তোমাদের কাউকে আর আমার কথা ভাবতে হবে না। আহনাফ তাড়াহুড়া করে কাপড় পাল্টে অদিতিকে আনার জন্য বেরিয়ে যায়। আসমেরি ওয়াহিদ আহনাফকে এই অবস্থায় আটকানোর অনেক চেষ্টা করেন, কিন্তু আহনাফ কারো কোনো কথায় পাত্তা না দিয়েই বেরিয়ে যায়। আলভিও আহনাফের পিছে পিছে অপরাধের ন্যায় চলতে থাকে। আলভি ভয়ে ভয়ে ড্রাইভ করছে আর আহনাফের দিকে আর চোখে তাকাচ্ছে। এই মুহূর্তে মুখ দিয়ে কোনো রকম কথা বের করার সাহস আলভি পাচ্ছে না। আহনাফ রাগে দাঁতে দাঁত চেপে বসে আছে। কিভাবে পারলো অদিতি তাকে এতটা কষ্ট দিতে? সবকিছুর হিসাব নিবে আজ আহনাফ অদিতির কাছ থেকে। আহনাফ একবার কাছে পেয়ে নেই তোমাকে অদিতি, তারপর আমার কাছ থেকে এতদিন পালিয়ে থাকার মজা বোঝা। আলফি আর আহনাফ সরাসরি ফ্ল্যাটে পৌঁছে যায়। আহনাফ অস্থির হয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে অদিতিকে ডাকতে থাকে। অদিতি, কোথায় তুমি? আর লুকিয়ে লাভ নেই, আমি সব জেনে গিয়েছি, বেরিয়ে আসো। অনেকক্ষণ অদিতিকে ডাকার পরেও অদিতির কোনো সাড়া শব্দ না পেয়ে আলফি আর আহনাফ এবার পুরো ফ্ল্যাটের আনাচে কানাচে অদিতিকে খুঁজতে থাকে। অদিতিকে খুঁজে না পেয়ে আহনাফ রাগে অগ্নি শর্মা হয়ে আলভির কলার চেপে চিৎকার করে, আলভির বাচ্চা, আমার অদিতি কোথায়? কোথায় রেখেছিস ওকে? আলভি এবার নিজে অচিন্তিত স্বরে বলে, ব্রো আমি নিজেও জানি না, দাঁড়াও আমি প্রিয়তাকে ফোন করে জিজ্ঞেস করছি।
আলফির সাথে সাথে প্রিয়তাকে ফোন করে জিজ্ঞাসা করে। প্রিয়তা, অদিতি ভাবি কোথায়? প্রিয়তা ওপাশ থেকে অবাক কণ্ঠে বলে, কেন দিদি, আমার কোথায় থাকবে? ফ্লাইটেই আছে হয়তো। প্রিয়তা, ভাবিকে আমি আর ব্রো পুরো ফ্ল্যাটে খুঁজেছি, ভাবি কোথাও নেই। আর তোমাকে আমি বলেছিলাম না ভাবির সাথে থাকতে? কি বলছো তুমি আলফি? আমি তো আজ রাতে বাসায় এসেছি, মা বারবার কল করেছিল দেখে। অদিতিকেও আমি সাবধান করে গেছি একা কোথাও বের না হতে। আলফি আর প্রিয়তার কথোপকথন শুনে আহনাফের মনে আবার দুশ্চিন্তা এসে ভর করতে থাকে। এই তো কিছুক্ষণ আগে অদিতির সন্ধান পাওয়ার সাথে সাথেই শান্ত হয়ে উঠেছিল আহনাফের গুমড়ো মরা অশান্ত মন, অথচ আবার হুট করে উধাও হয়ে গেল আহনাফকে। আবারও দুশ্চিন্তায় পাগল আহনাফ রাগে আলফির হাত থেকে ফোন ছুঁড়ে মেঝেতে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে, রাস্কেল, অদিতি তো তোর দায়িত্বে ছিল, এই খেয়াল রেখেছিস তুই এতদিন? আমার অদিতির গায়ে একটা আঁচড়ও যদি লাগে তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আহনাফ কথাগুলো বলে হুড়মুড় করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। গাড়িতে সজোরে লাথি মেরে চিৎকার করে ওঠে আহনাফ। হৃদয়ে আবার সেই অশান্ত আর আতঙ্ক শুরু হয়েছে তার। মাথাটাও ব্যথায় ফেটে যাচ্ছে আহনাফের। আহনাফ সজোরে মাথা চেপে ধরে অস্থির কণ্ঠে বলতে থাকে, আবার কোথায় চলে গেলে তুমি অদিতি? আমাকে পাগল না করতে পারলে তোমার শান্তি হবে না। আলফি আহনাফের সামনে এগিয়ে আসতেই আহনাফ অস্থির কণ্ঠে বলে, না ব্রো, অদিতি ভাবি তো তার ফোন তোমার বাসাতেই ফেলে এসেছিল। আমারও আর যোগাযোগ করার জন্য ভাবিকে কোনো ফোন কিনে দেওয়ার কথা মনে ছিল না। গর্ধব কোথাকার, এখন কিভাবে খুঁজবো আমি আমার অদিতিকে? আলফি অসহায় মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহনাফ আর আলফি ফ্ল্যাটের আশেপাশে অদিতির খোঁজ করার চেষ্টা করছে। তখনই আহনাফের ফোন আননোন নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করার সাথে সাথেই উপাস থেকে অদ্ভুত কণ্ঠে একজন বলে ওঠে, আপনি কি আহনাফ সাহেব? হ্যাঁ, আমি আহনাফ। শুনুন মিস্টার আহনাফ সাহেব, আপনার স্ত্রী অদিতি আমাদের কাছে আছে। নিজের স্ত্রীকে যদি ফিরে পেতে চান তাহলে আমাদের আস্তানায় আপনাকে লাখখানিক টাকা নিয়ে আসতে হবে। বেশি চালাকি করে পুলিশ ডাকার চেষ্টা করলে কিন্তু নিজের স্ত্রীকে আর জীবিত ফিরে পাবেন না। কথাগুলো শুনে আহনাফ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, হু দ্য হেল আর ইউ? আর আমার স্ত্রী কোথায় আছে? আমি ওর সাথে কথা বলবো। আগন্তুক লোকগুলো আহনাফের মোবাইল অদিতির একটি ভিডিও সেন্ড করলো। অদিতির হাত পা বেঁধে তাকে একটি চেয়ারের সাথে আটকে রাখা হয়েছে। অদিতির চোখ থেকে অশ্রু জল গড়িয়ে পড়ছে। ভিডিও ফুটেজটি দেখার সাথে সাথে অস্থিরতায় কেঁপে ওঠে আহনাফের হৃদয়। আহনাফ সাথে সাথেই কিছুক্ষণ আগে আসা আননোন নাম্বারে কল করে আমার স্ত্রীর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। তোমাদের যত টাকা লাগবে আমি দেব, কিন্তু আমার স্ত্রীর গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। ওপাশ থেকে লোকগুলো অদ্ভুত হাসি দিয়ে বলল, ঠিক আছে স্যার, কালকে সকালের মধ্যে টাকা নিয়ে আমাদের আস্তানায় চলে আসেন, আর বেশি চালাকি করার চেষ্টা করিয়েন না। লোকগুলো ফোন রেখে দেওয়ার সাথে সাথেই আহনাফ আলফির দিকে চেয়ে বলে, অদিতিকে কিডন্যাপ করা হয়েছে। আলফি অবাক কণ্ঠে বলল, কি বলছো তুমি ব্রো? এখন কি করবো আমরা? অদিতিকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না আলভি। তাহলে কি করবো ব্রো? লোকগুলো ফোন রেখে দেওয়ার সাথে সাথেই আহনাফ আলফির দিকে চেয়ে বলে। আলফি অবাক কণ্ঠে বলল। আহনাফ আলফির দিকে চেয়ে কুটিল হাসি দিল। অদিতি ভয়ে জড়সড় হয়ে বসে আছে অজানা কিছু লোকদের সামনে। ভয়ে আত্মার পানি শুকিয়ে গেছে অদিতির। কাল রাতে প্রিয়তা অদিতিকে ভালো মতো দরজা নক করে ফ্ল্যাটের ভেতরে থাকতে বলে নিজের মায়ের সাথে দেখা করতে চলে গিয়েছিল। এর কিছুক্ষণ পরে নিউজ চ্যানেলে আহনাফের কার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে অদিতি থমকে দাঁড়ায়। নিজেকে আর ধরে রাখতে না পেরে অদিতি কান্না করতে করতে তখনই হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় অদিতিকে চিনে ফেলে কিছু অগুন্তুকরা। দেশের টপ বিজনেসম্যান আহনাফ ওয়াহিদের স্ত্রীকে কিডন্যাপ করতে পারলে তারা অনেক টাকা মুক্তিপণ দাবি করতে পারবে, তাই তারা অদিতিকে বর্তমানে অদিতি ভয় আর আতঙ্কে জড়সড় হয়ে বসে আছে। আহনাফ ঠিক আছে কিনা সেটাও অদিতি জানে না ভালো মতো। চোখ দিয়ে অনবরত অশ্রু জল গড়িয়ে পড়ছে অদিতির। কিন্তু অদিতির এই দুশ্চিন্তা বেশিক্ষণ স্থায়ী হয় না। তার আগেই আহনাফ টাকার ব্যাগ হাতে নিয়ে কিডন্যাপারদের আস্তানায় প্রবেশ করে। আগন্তুক লোক দুটো অদ্ভুত, আরে আরে, দেশের শীর্ষ বিজনেসম্যান আমাদের এক ডাকেই দেখছি চলে এসেছে। আমার স্ত্রী কোথায়? আছে, ওই টিনের ঘরটাতেই আছে, কিন্তু আগে টাকার ব্যাগ আমাদের হাতে দিন।
আহনাফ টাকার ব্যাগ হাতে দিতেই কিডন্যাপারগুলো কথা ঘুরিয়ে ফেলে। অদিতির কাছে যেতে না দিয়ে আহনাফকে উল্টো মারার জন্য প্রস্তুত হয়। আহনাফ ডেভিল হাসি দিয়ে বলে, আহনাফ ওয়াহিদকে এত কাঁচা খেলোয়াড় ভেবেছো তোমরা? কিডন্যাপারগুলো অদ্ভুত হেসে ছুরি দিয়ে যেই না আহনাফকে আঘাত করতে যাবে তার আগে আলভি পুলিশ নিয়ে এসে সেখানে হাজির হয়। পুলিশকে দেখে ভয়ে পালানোর চেষ্টা করতে থাকে কিডন্যাপাররা। আলভিকে এদিকটা সামলানোর ইশারা করে আহনাফ দৌড় দিয়ে টিনের ঘরের তালা ভেঙে পরিত্যক্ত ঘরটিতে ঢুকে অদিতির ভয়ে চোখ মুখ বন্ধ করে রেখেছিল। এতদিন পর অদিতিকে স্বচক্ষে দেখতে পেয়ে জানে জান ফিরে আসে আহনাফের। আহনাফ অস্ফুট স্বরে অদিতি, আহনাফের কণ্ঠস্বর শোনার সাথে সাথেই অদিতি চোখ তুলে তাকায়। অদিতির চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। আহনাফ এক প্রকার ছুটে আসে অদিতির পানে। অদিতির হাতের বাঁধন খুলে দিতেই অদিতি কান্না করতে করতে আহনাফের বুকে ঝাপটে পড়ে। তোমার কিচ্ছু হবে না জান বাচ্চা আমার। এই তো আমি এসে পড়েছি তোমার কাছে, এখন আর কোনো ভয় নেই। অদিতিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলে আহনাফ। কপালে গাঢ় চুমু এঁকে দিতে থাকে। খুশিতে কেমন যেন পাগল পাগল লাগছে আহনাফের। অন্যদিকে আলভিকে ধন্যবাদ জানিয়ে কিডন্যাপারগুলোকে পুলিশ ধরে নিয়ে যায়। আহনাফ অদিতিকে নিয়ে পরিত্যক্ত ঘর থেকে বেরিয়ে আসে। আলভি অদিতির দিকে এগিয়ে এসে অস্থির কণ্ঠে বলে, ভাবি তুমি ঠিক আছো তো? আর তোমাকে ওরা কিভাবে তুলে নিয়ে গেল? টিভিতে ওনার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। হসপিটালে যাওয়ার পথে ওই লোকগুলো কিভাবে যেন আমাকে চিনে ফেলে, তারপর জোর করে তুলে নিয়ে আসলো এখানে। আহনাফ গম্ভীর গলায় বলল, তোমাকে এখন সবাই চিনবে অদিতি। প্রেস কনফারেন্সে আমি তোমার ছবি দেখিয়ে আমাদের বিয়ের কথা স্বীকার করেছি। অদিতি কিছু না বলে আহনাফের দিকে পিটপিট করে চেয়ে রইল। আলভি ভয় শুষ্ক ঢোক গিলে গাড়িতে বসে পড়ল। আহনাফ অদিতির কোমর জড়িয়ে তাকে নিজের কাছে নিয়ে এসে গম্ভীর গলায় বলল, কিভাবে পারলে তুমি আমাকে এতটা কষ্ট দিতে? তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে বউ পাখি। আপাতত বাসায় চলো। আহনাফ অদিতির হাত ধরে তাকে গাড়িতে বসিয়ে বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। অদিতির চোখ মুখ কাছুমাছু করে দাঁড়িয়ে আছে আহনাফের সামনে। আহনাফ নিজের মুখশ্রীতে ইচ্ছে করেই কৃত্রিম রাগ আর গম্ভীরতা বজায় রেখেছে। ডয়ার থেকে একটি চিরকুট বের করে অদিতির হাতে ধরিয়ে দিয়ে আহনাফ রাগান্বিত স্বরে বলল, আমার সাথে করা এই ছলনার ব্যাখ্যা দাও। অদিতি ঋণ ঋণে আওয়াজে বলল, আমি এই চিরকুট লিখিনি, এসব কিছু আলভি ভাইয়ার কাজ। ওই রাস্কেলের নামও মুখে আনবে না। কত বড় সাহস ওই আলভির বাচ্চার! আমার বউকে আমারই কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে এতদিন। আর তুমিও আলভির এসব ফালতু কাজে সামিল হয়েছ। তুমি কি জানো আমার এই কয়েকদিন কত যন্ত্রণা হয়েছিল? আমি মরে গেলেই ভালো হতো, তাই না? এসব কথা বলবেন না প্লিজ, আমার ভীষণ কষ্ট হয়। তাহলে ভাবো আমার কি অবস্থা হয়েছিল এতদিন। পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছি আমি। এত অভিমান ছিল তোমার আমার উপর। আমি কি এতটাই খারাপ বউ পাখি? তুমি কিভাবে আমাকে ছাড়া এতদিন থাকতে পারলে? আমার কথা একবারের জন্যও কি মনে পড়েনি? অদিতির সাথে সাথেই আহনাফের মুখ চেপে ধরল। অসহায় কণ্ঠে বলল, দোষ কি শুধু আমার? আপনার কোনো দোষ নেই? আমি চলে গেলে আপনি কোনোদিন নিজের জড়তা কাটিয়ে উঠতে পারতেন? আমি চলে না গেলে আপনি কোনোদিন নিজের জড়তা কাটিয়ে উঠতে পারতেন? আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করতে পারতেন সবার সামনে? আমাকে বললেও তো তুমি বিশ্বাস করবে না দিদি। অদিতির চোখ টলমল করে আহনাফের দিকে চেয়ে অভিমানে কণ্ঠে বলল, এই যে দেখো, তোমার অভিমান ভাঙানোর জন্য আমি সেই দিন তোমার পছন্দের শাড়ি, লাল রঙের কাচের চুড়ি আর লাল গোলাপ নিয়ে এসেছিলাম। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করে নিতাম অদিতি, অনেক আগেই। কিন্তু তুমি কি করলে? আমাকে রেখে চলে গেলে। হৃদয়হীন মানব। হৃদয়হীন হলে আপনি কি? আমি তোমার প্রেমিক পুরুষ। আহনাফের কথা শুনে লজ্জায় রক্তিম আপা ফুটে উঠল অদিতির মুখশ্রীতে। অদিতি আহনাফের সামনে থেকে সরে যেতে নিলেই আহনাফ অদিতির হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। মহাযুক্ত কণ্ঠে অদিতির কানে ফিসফিস করে বলল, কোথায় যাচ্ছ বউ পাখি? অদিতি কেঁপে উঠে আমতা আমতা করে বলে, গেস্ট রুমে চলে যাচ্ছি। আহনাফ অদিতিকে টেনে নিজের বুকের মধ্যে আগলে নেয়। আদুরে গলায় বলে, কোথাও যেতে দিব না আমি আমার অদিতিকে। তুমি আমার রুমে, আমার বিছানায়, আমার বুকে থাকবে, বুঝলে? অদিতি মুখ ফুলিয়ে বলে, না, থাকবো না। আপনি বকা দেন আমাকে। আপনার কোনো জিনিসপত্রে হাত দিতে নিষেধ করেন, আলমারিতে আমাকে কাপড় রাখতে নিষেধ করেন। আর কখনো বকা দিব না আমার বউ পাখিকে। আমার সবকিছু তো তোমারই জান। তুমি আমার পুরো আলমারি নিয়ে নাও। এই রুমের প্রতিটি জিনিসপত্রে শুধু তোমার, আমার স্ত্রী অদিতির অধিকার।
অধিকার দিলেন তাহলে? অনেক আগেই দিয়েছি, তুমি আসনি আমার কাছে, রাগ করে দূরে দূরে থেকেছো। আপনার হৃদয়ে, আপনি হৃদয়ে জায়গা দিতে পেরেছেন আমায়? অদিতিকে আরো কাছে টেনে নিজের সাথে জড়িয়ে ধরে আহনাফ আদুরে কণ্ঠে বলল, হৃদয়ে জায়গা না দিতে পারলে তোমার জন্য আমার এই বেহাল দশা হতো না। পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াতাম না। তুমি কি এখনো বুঝো না অদিতি, নাকি বুঝো না বুঝার ভান করে? অদিতি আহনাফের গলার সাথে গাল মিলিয়ে আহনাফের বুকের সাথে লেপ্টে থাকে। আহনাফ পরম আবেশে চোখ বুজে ফেলে। আমি তোমাকে ভালোবাসি অদিতি, ভীষণ ভালোবাসি বউ পাখি আমার। অদিতি আহনাফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে স্লান কণ্ঠে বলল, আমি কিন্তু এখনো আগের মতোই আছি আহনাফ সাহেব। এখন আমার কমিউনিকেশন স্কিল ভালো হয়নি। কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে এখন আমি নার্ভাস হয়ে যাই, সঠিকভাবে উত্তর দিতে পারি না। আমার এই আচরণে আপনি কাল আবার বিভ্রান্ত বোধ করবেন সবার সামনে, তখন আপনার এই ভালোবাসায় আবার ভাটা পড়ে যাবে। আহনাফ অস্থির হয়ে আবার অদিতিকে নিজের বুকের মধ্যে টেনে নেয়। অদিতির মাথায় হাত বুলিয়ে বলে, না অদিতি, এমনটার কোনোদিন আমার মনে হবে না পাখি। আমি আছি না, আমি সব সামলে নিব। এখন কারো কথায় আমার কিচ্ছু যায় আসে না অদিতি। আমি তোমাকে গ্রহণ করেছি, ভালোবেসেছি, এটাই সত্যি। আর কখনো আমি আমার ভালোবাসাকে অবহেলা। অদিতি আগের ঘটনাগুলো মনে করে আহনাফের বুকের মধ্যে মুখ লুকিয়ে কান্না জড়িত গলায় বলে, কেউ যদি জানতে চায় আমি আপনার কি হই, তখন কি আবার আমাকে পেইং গেস্ট হিসেবে পরিচয় করাবে? আহনাফ অদিতির মুখ তুলে অদিতির দুগালে আলতো করে ছোট্ট ছোট্ট চুমু এঁকে দিয়ে বলে, বলবো তুমি আমার অতিথি, আমার স্ত্রী, আমার জীবন, আমার ভালোবাসা, আমার সবকিছু। তোমার প্রায়োরিটি সবচেয়ে আগে থাকবে আহনাফ ওয়াহিদের জীবনে। তোমাকে আর কখনো অসম্মানিত হতে দিব না আমি, কথা দিলাম। এতদিন দায়িত্ববোধের কারণে আমি এই সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিলাম, তবে এখন আমি ভালোবেসে তোমার সকল দায়িত্ব নিলাম অদিতি। এই দায়িত্ববোধ এখন আমার বোঝা না, আমার শান্তি, আমার স্বস্তি। আমি তোমাকে পড়ালেখা করাবো, প্রতিষ্ঠিত হতে সাহায্য করব, কিন্তু আমি তোমার হাত ছাড়তে পারবো না অদিতি। আমি আর কখনো তোমার থেকে আলাদা হতে চাই না। আমার অদিতির সাথে সারা জীবন কাটাতে চাই। আমাকে ক্ষমা করে দাও বউ পাখি, আমার সাথে থেকে যাও সারা জীবনের জন্য। অদিতির চোখের কান্নিস পেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ল। সেই গম্ভীর রকচটা আহনাফ ওয়াহিদ, যে বিয়ের পর থেকে তাকে সহ্যই করতে পারত না, আজ সেই স্বামী নামক রকচটা পুরুষটি তার জন্য উতলা হয়ে আছে, তাকে হারানোর ভয় করছে। অদিতি তো এতটা ভালোবাসা পাওয়ার আশা করতে পারেনি কখনো। অদিতি অস্ত্র সিক্ত নয়নে আহনাফের বুকে ঝাপটে পড়ে। আহনাফও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তার পাখিকে। অনেক হয়েছে, আর কান্নাকাটি করতে দেব না তোমায়। দেখি কান্না বন্ধ করো। অদিতির চোখের জল মুছে দিয়ে আহনাফ অদিতিকে কোলে নিয়ে বিছানায় বসে পড়ল। অপলক দৃষ্টিতে চেয়ে রইল তার অদিতির দিকে। আহনাফ আর নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে, আঁকড়ে ধরল অদিতির অধর জোড়া। তার কমল স্পর্শে যেন সময় থেমে গেল, পৃথিবী এক নিমিষে নিঃশব্দ হয়ে গেল। অদিতির বুকের ভেতরে তীব্র এক শিহরণ ছড়িয়ে পড়ল, যেন হারিয়ে যাওয়া কোনো অনুভূতি চিরকাল পরে ফিরে এসেছে। এক মিষ্টি অস্থিরতা এসে ভর করল অদিতির হৃদয় জুড়ে। এতদিন পর মনের মানুষের নৈকট্য পেয়ে দুজনের মাঝেই ঢেউ খেলে যাচ্ছে, এক সুপ্ত অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে দুইজন। এই একান্তে তারা যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যাচ্ছিল একে অপরের মাঝে। কিন্তু তাদের এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। বাহির থেকে দরজায় কড়া নেড়ে ডেকে, অদিতি, তাড়াতাড়ি নিচে এসো, তোমার ভাই এসেছে দেখা করতে। আহনাফের তীব্র অনুভূতিতে ভাটা পড়ল, চোখ মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। অদিতি তাড়াহুড়া করে আহনাফের কাছ থেকে ছাড়িয়ে নিল নিজেকে, লজ্জায় গাল দুটো রক্তিম আভা ধারণ করলো। এক প্রকার দৌড় দিয়েই অদিতি পালিয়ে গেল আহনাফের কাছ থেকে। লিভিং রুমে বসে আছে অদিতির বড় ভাই ইমতিয়াজ। অদিতিকে নিয়ে যদিও তার বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই, তবুও মায়ের অসুস্থতার কারণে অদিতিকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসতে হয়েছে তাকে। অদিতি তার ভাইয়ের সামনে আসতে ইমতিয়াজ গম্ভীর, তোর জন্য দুশ্চিন্তায় মা কতটা অসুস্থ হয়ে পড়েছে জানিস? অদিতি অবাক নয়নে চেয়ে থাকে তার বড় ভাইয়ের দিকে। একটা বারও তার ভাই জিজ্ঞেস করলো না সে কেমন আছে, কেন চলে গিয়েছে। ইমতিয়াজ আরো ধমক দিত অদিতিকে, কিন্তু আহনাফ সামনে এসে পড়ায় আর কিছুই বলতে পারলো না। আহনাফের দিকে চেয়ে ইমতিয়াজ গম্ভীর, ইদিতিকে বাসায় নিয়ে যাচ্ছি আমি কিছুদিনের জন্য। মায়ের শরীর বেশি ভালো না, ইদিতিকে দেখতে যাচ্ছেন বারবার। এই কথা শোনার সাথে সাথে মন খারাপ হয়ে গেল আহনাফের।
মাত্রই তো ফিরে পেল সে তার বউ পাখিকে। এখন নাকি তার বউ পাখি চলে যাবে তার বাবার বাড়িতে, আবার বিরহের অনলে পুততে হবে তাকে। অদিতি আহনাফের দিকে এক পলক চেয়ে তাড়াতাড়ি চলে গেল ব্যাগপত্র গুছানোর জন্য। আহনাফও অদিতির পিছে পিছে রুমে এসে জড়িয়ে ধরলো অদিতিকে। তুমি কোথাও যাবে না জান পাখি। অনেক অপেক্ষা করার পর তোমাকে কাছে পেয়েছি আমি। তোমাকে ছাড়া এখন আর থাকতে পারবো না আমি। অদিতি শান্ত কণ্ঠে বলল। মা তো আমারই দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিনের তো ব্যাপার, মা সুস্থ হলে আমি আবার আপনার কাছে চলে আসবো। তাহলে আমিও যাব তোমার সাথে। তারপর বাসায় যেতেই অদিতিকে সচক্ষে দেখার সাথে সাথেই কান্না জুড়ে দিল অদিতির মা আমিনা বেগম। কোথায় চলে গিয়েছিলি তুই মা? এভাবে কেউ পাগলামি করে? আমরা সবাই তোকে নিয়ে কতটা দুশ্চিন্তায় ছিলাম, সেই খেয়াল আছে তোর? তুই যদি আরিফের সাথে আর থাকতে না চাস, থাকতে হবে না তোকে মা। তবু নিজের কোনো ক্ষতি। আমিনা বেগমের কথা শুনে মাথায় বাজ পড়ল আহনাফের। আহনাফ অস্থির কণ্ঠে বলল। আন্টি আপনি এসব কি বলছেন? অদিতি আমার সাথেই থাকবে। অদিতি মিটিমিটি হাসি দিয়ে আহনাফের দিকে চেয়ে আছে। আহনাফের এরকম অবস্থা দেখে বেশ ভালোই লাগছে তার। এখন বুঝুক কেমন লাগে। আমিনা বেগম মলিন স্বরে বললেন। অদিতি মা, তুই যেটা চাস সেটাই হবে, আর মনের বিরুদ্ধে তোকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। আহনাফ হতভম্ব হয়ে চেয়ে থাকে আমিনা বেগমের দিকে, মনে মনে বলে। অদিতির মা দেখছি উঠে পড়ে লেগেছেন আমার অদিতিকে আমার থেকে আলাদা করার জন্য। অদিতি দুষ্টু হাসি দিয়ে আহনাফের দিকে চেয়ে থাকে। অদিতির এই হাসি দেখে রাগে গা জ্বলে ওঠে আহনাফের। চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে রাগে কটমট করতে থাকে আহনাফ। অদিতির শান্ত কণ্ঠে। না মা, আমি ওনার সাথেই থাকতে চাই। আপনাদের মধ্যে বিদ্যমান মনোমালিন্য দূর হয়ে গিয়েছে। অদিতির কথা শোনার সাথে সাথে আহনাফের সমস্ত রাগ উধাও হয়ে যায়। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে আহনাফ অদিতির দিকে। অদিতি তার মায়ের দেখাশোনার জন্য তার কাছে থেকেই যায় কিছুদিন। অদিতিতে বাসায় রুমের স্বল্পতার কারণে আহনাফকে বাধ্য হয়ে অদিতিকে একা রেখেই চলে যেতে হয়। মন খারাপ করে বাসায় ফিরে আসে আহনাফ। শূন্যতায় হাই হুতাশ করতে থাকে সে। এরই মধ্যে প্রায় ৩-৪ বার কল করেছে আহনাফ অদিতিকে। আহনাফ আনমনেই ভাব। কিভাবে একটা বছরের বেশি সময় আমি তোমাকে নিজের থেকে আলাদা করে রাখতে পারলাম অদিতি? তুমি আমার বাসায় ছিলে, আমার কাছে ছিলে, অথচ তোমাকে আপন করে না কিভাবে দূরে সরিয়ে রাখতে পারলাম? অথচ দেখো এখন আমি নিজেই বিরহের অনলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। তোমাকে আপন করে পাবার নেশা শরীরের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ছে বউ পাখি। তাড়াতাড়ি ফিরে আসো। আমিনা বেগমের পাশে বসে আছে অদিতি। বারবার আহনাফের চিন্তা মস্তিষ্কে উকি দিচ্ছে অদিতির। নিজের গলায় পরা লকেটটা হাতে নিয়ে দেখতে থাকে অদিতি। বিয়ের পর আহনাফের কাছ থেকে পাওয়া প্রথম উপহার হচ্ছে এই লকেটটি। অদিতি মিষ্টি হাসি দিয়ে লকেটটির দিকে চেয়ে থাকে। যখন জিদ করে লকেটটি আহনাফের সামনে ধরে না, দেখলেও আহনাফ দৃষ্টির আড়াল হলে সারা দিন আহনাফের এনে দেওয়া এই লকেটটি পরে ঘুরে বেরিয়েছে অদিতি। আহনাফ অফিস থেকে বাসায় ফিরলে আবার লকেটটি খুলে ডয়ারে রেখে দিয়েছে। এভাবে মান অভিমান করতে করতে কতদিন পার হয়ে গেছে দেখতে দেখতে ভাবতেই কেমন। আহনাফ মন খারাপ করে প্রতিদিন অফিসে যায়, আবার মন খারাপ করে বাসায় ফিরে আসে। অদিতিকে ছাড়া শূন্যতায় খা খা করে হৃদয়। আহনাফ অবাক হয়ে ভাবে, যেই অদিতিকে নিয়ে এক সময় তার কোনো মাথা ব্যথাই ছিল না, আজ সেই অদিতির জন্য অস্থিরতায় তার পুরো দুনিয়ায় উলটপালট হয়ে যাচ্ছে। অদিতির সাথে প্রায় প্রতিদিনই কথা হয় আহনাফের। মাঝে মাঝে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আহনাফ অদিতির সাথে দেখা করার জন্য। আজ প্রায় 1 মাস ধরে অদিতি তার বাবার বাড়িতেই আছে। অদিতির ভাবি জুই অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বাসার প্রায় সব কাজই অদিতিকেই করতে হচ্ছে। আহনাফ অবশ্য অদিতির মায়ের দেখাশোনার জন্য নার্স রাখতে চেয়েছিল, কিন্তু অদিতি রাজি হয়নি। অদিতির সেবা যত্নে আমিনা বেগম এখন প্রায় অনেকটাই সুস্থ। আমিনা বেগমের জোড়াজুড়িতে অদিতি আজ শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছে। অদিতির সাথে আহনাফের আজও ফোনে কথা হয়েছে, কিন্তু অদিতি ইচ্ছে করে তার বাসায় ফিরে আসার কথা বলেনি। আহনাফকে অদিতি আজ সারপ্রাইজ দিবে। আজ প্রায় অনেক রাত করেই বাড়ি ফিরেছে আহনাফ। বাসায় ফিরলেই মনটা অদিতি অদিতি করে। অদিতিকে ছাড়া থাকতে দম বন্ধ হয়ে আসে। তাই মনকে অন্যদিকে বিমুখ করার জন্য অফিসের কাজে যথাসম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে আহনাফ। তবুও একটা সুপ্ত অনুভূতির কারণে বুকে চিনচিন করে ব্যথা হয়।
বাসায় ফিরলেই অদিতিকে কল করবে সে, সারা রাত কথা বলে কাটিয়ে দিবে। এটাই এখন রুটিন হয়েছে আহনাফ আর অদিতির। আহনাফ বাসায় এসে সরাসরি রুমে চলে যায়। অন্ধকারাচ্ছন্ন রুমে লাইট অন করারও প্রয়োজন বোধ করে না সে। ডিভানে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে আহনাফ। তখনই অদিতি এসে লাইট অন করে দেয়, সাথে সাথে আলোকিত হয়ে ওঠে চারপাশ। অদিতি আহনাফের দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। অদিতিকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় আহনাফ। বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে অদিতির দিকে। অদিতি আজ খুব সুন্দর করে সেজেছে। আহনাফের এনে দেওয়া লাল রঙের শাড়ি পরেছে, শাড়ির সাথে ম্যাচিং করে 2 হাত ভর্তি কাচের লাল চুড়ি পরেছে। লম্বা রেশমি চুলগুলো খুলে রেখেছে, যা তার কোমল কাঁধ নেমে এসে বাতাসে ভেসে ভেসে অনন্য এক আভা সৃষ্টি করেছে। হালকা মেকআপ ও অপরূপ সুন্দর লাগছে তার অদিতিকে। আহনাফ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অদিতির দিকে। এক ঘোরের মধ্যে চলে। কি দেখছেন এভাবে? আমার অদিতিকে। অদিতি দুষ্টু হাসি দিয়ে এগিয়ে এসে আহনাফের চোখের সামনে তুড়ি বাজাতেই সংবিক ফিরে আহনাফের। আহনাফ অবাক কণ্ঠে 1 মিনিট, কখন এলে তুমি? আজ সকালেই এসেছি। আহনাফ ডিভান ছেড়ে উঠে দাঁড়িয়ে অস্থির হয়ে জড়িয়ে ধরে অদিতিকে, কপালে গাঢ় চুমু এঁকে দিয়ে বল, আমাকে বলনি কেন? আপনাকে সারপ্রাইজ দিলাম। আহনাফ শক্ত করে জড়িয়ে ধরে অদিতিকে আর বলে, আই মিসড ইউ বউ পাখি। তুমি বললে আমি সকালে গিয়ে তোমাকে নিজের সাথে নিয়ে আসতাম আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসতাম। করো এরকম আমার সাথে, আমাকে জ্বালাতে খুব ভালো লাগে তোমার, তাই না? অদিতি দুষ্টু হাসি দিয়ে আহনাফের গলা জড়িয়ে ধরে। আহনাফ মিষ্টি হাসি দিয়ে অদিতিকে নিজের কোলে তুলে নেয়। রুমের দিকে তাকাতেই আরেক দফা বিস্মিত হয় আহনাফ। আহনাফের রুমটা আজ খুব সুন্দর করে ফুল আর লাইট দিয়ে ডেকোরেশন করেছে অদিতি। আহনাফ মৃদু হেসে অদিতির দিকে চেয়ে, তো সারাদিন এগুলো করেছো তাই না? হ্যাঁ, কেমন লেগেছে আপনার? খুব খুব ভালো। আজ মনে হচ্ছে আমার জীবনে আবার শান্তি ফিরে এসেছে। আহনাফ খুশিতে আত্মহারা হয়ে অদিতিকে কোলে নিয়ে ঘুরতে থাকে। অদিতি খিলখিল করে হেসে ওঠে। আহনাফ গভীর দৃষ্টিতে চেয়ে থাকে অদিতির দিকে। আর কখনো হারিয়ে যেও না অদিতি, তোমাকে ছাড়া দম বন্ধ হয়ে আসে, হৃদস্পন্দন থমকে দাঁড়ায়। আমি তোমাকে আর কোনোদিন অবহেলা করব না বউ পাখি। ভালোবাসি অদিতি, ভীষণ ভালোবাসি। অদিতি ও মিষ্টি হাসি দিয়ে বলল, আমিও ভালোবাসি, ভীষণ ভালোবাসি আপনাকে। আহনাফ গম্ভীর দৃষ্টিতে চেয়ে আছে অদিতিকে, নিজের প্রশস্ত বাহুডোরে আগলে নিল। আজ আহনাফ ও অদিতি সম্পূর্ণরূপে খুঁজে পেয়েছে একে অপরকে। সকল জড়তা, অস্বস্তি, মান অভিমান ভুলে গুরুত্ব দিয়েছে নিজেদের হৃদয়ের অনুভূতিকে। সকল মান অভিমান ভুলে আজ এক হয়ে যাবে আহনাফ আর অদিতি। ভালোবাসার রঙে রাঙিয়ে তুলবে একে অপরকে, যেখানে থাকবে না কোনো অপমান বা অবহেলা। এক নতুন জীবনের পথ চলা শুরু করবে তারা। গল্পটি আজ এখানেই শেষ করে দিলাম। আর বন্ধুরা, এই গল্পটি সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, এই গল্পের সকল পর্ব একসাথে খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।